প্রিয় দর্শক, আমি সোমা ইসলাম ম্যাট্রিসম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ কদিন ধরে আমরা তিন ব্যক্তির ইস্যুকে কেন্দ্র করে প্রতিদিন এই টকশোগুলোতে কিংবা গণমাধ্যমের যে কোনো জায়গাতে আলোচনা সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছি এবং সেই ঝড়ে জোয়ারে ভেসে যাচ্ছে অনেক কিছু। কিন্তু এই সব জোয়ারকে গায়ে লাগিয়ে সরকার কি কোণঠাসা আছে, নাকি সরকার গা ঝাড়া দিয়ে উঠেছে? অপরদিকে এই ট্রিপল ইস্যুকে কাজে লাগিয়ে বিরোধী পক্ষগুলো দেশে বিদেশে তাদের কি কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারছে, কিংবা তারা এই ট্রিপল ইস্যুকে কাজে লাগিয়ে কিংবা ক্যাশ করে কোনো কি রাজনৈতিকভাবে তারা কতখানি গেইনার হতে পেরেছে, সেই জায়গাটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। যদিও বিষয়টি আইন আদালতের, কারণ সেইখানে অনেকগুলো প্রশ্ন আছে এই তিন ব্যক্তিকে নিয়ে। তিন ব্যক্তির নাম আমি এখন আর বলবো না, সারা দেশের মানুষ গণমাধ্যম থেকে অবহিত হয়েছেন এই তিনটি সমালোচিত আলোচিত ইস্যু কারা এবং কাদেরকে নিয়েই আমরা আজকে আবারও আলোচনাটি করব। যদিও বিষয়টি বারবারই বলছি, কোনোটা আইনের বিষয়, কোনোটা তদন্তের বিষয়, তারপরেও আমাদেরকে কথা বলতে হয়, আমরা জানতে চাই, জানাতে চাই। সেজন্য আমাদের প্রতিদিনকার এই আলোচনাগুলো, এবং এই আলোচনাগুলোকে সমৃদ্ধ করেন দু তিনজন সম্মানিত মানুষ। আজ আমাদের বিষয় আইনের হাত। আমাদের সঙ্গে আলোচনায় আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি চেয়ারপারসনের উপদেষ্টা। আচ্ছা, ঠিক আছে, আমি সংশোধন করে নিলাম। নিশ্চয়ই তার অ্যাস্ট্রনে সেটিও সংশোধন হয়ে করে ফেলবে। এবং সঙ্গে আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী দুদক। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনাটা এই পাশ থেকে শুরু করি। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, নিশ্চয়ই আপনি খুব ব্যস্ততম সময় পার করছেন। প্রথমে যেটা জানতে চাই, আপনার ক্লায়েন্ট বেনজির সাহেব তো দেশে নেই। উনি তো আমার ক্লায়েন্ট না। আপনার একটা ওনাকে তো আপনার তো পক্ষ, উনি তো একটা পার্ট, দুদকের তো একটা পার্ট, কিন্তু দুদকের তো একটি পার্ট উনি। হ্যাঁ, দুদকের ওনার বিরুদ্ধে একটা অনুসন্ধান কার্য চলছে, একটা ওনার অপরাধলব্ধ আয়, অর্থ, সম্পদ এইসব নিয়ে কিছু অভিযোগ আছে, তার একটা অনুসন্ধান চলছে। কাজে উনি তো আমার ক্লায়েন্ট আমি বলছি ওই কথা, যেহেতু দুধের কাছে ওনার আসতে হবে, 6 তারিখে ওনার উপস্থিত হতে হবে, আপনারা তারিখ দিয়েছেন, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু সেই অর্থে আমি বলছি আপনার একটা অংশ, আমার একটা অংশ, আপনাদের অংশ, আমাদের অভিযোগের অনুসন্ধানে উনি একজন অংশ। আচ্ছা, ঠিক আছে, অনুসন্ধানের অংশ, ওই জায়গাটাকে আমি ছোট করে বললাম। আপনাদের তো আইনের ব্যাখ্যা আছে, আমার তো সাংবাদিকতায় যত ছোট করা যায়। কিন্তু বিষয় হচ্ছে উনি কি দেশে? দেখুন, এই বিষয়টা তো চাউর হচ্ছে, উনি দেশে নাই। কোনো পত্রিকায় লিখছে উনি 4 তারিখ চলে গেছে, কোনো পত্রিকায় লিখছে উনি 2 তারিখ চলে গেছে, কোনো পত্রিকায় লিখছে 12 তারিখ চলে গেছে। তবে আমরা এটা অফিসিয়ালি আমরা কিছু জানি না। আমাদের বিশ্বাস 6 তারিখ ওনাকে ডাকা হয়েছে উনি জিজ্ঞাসাবাদের জন্য, এবং আশা করি উনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস উনি আসবেন 6 তারিখ, দুদকের মুখোমুখি হবেন, এবং 9 তারিখ ওনার পরিবারবর্গ আসবেন। জি, দুটো ডেট আছে, 6 তারিখে ওনার ব্যক্তি, 9 তারিখে ওনার পরিবার। কিন্তু আমি যদি একটু আগাম জানতে চাই, এ ধরনের নিশ্চয়ই বাস্তবতা আপনারা হ্যান্ডেল করেছেন। যদি 6 তারিখে উনি উপস্থিত না হন, সেই ক্ষেত্রে দুদকের নেক্সট স্টেপগুলো কি হয় এই ক্ষেত্রে? দেখুন, এটা অনুসন্ধান চলছে, একটা প্রাথমিক অনুসন্ধান, একটা তথ্যপত্রের মাধ্যমে অপরাধলব্ধ আয়, অর্থ এইসব নিয়ে। এই অনুসন্ধানের একটি অংশ হলো জিজ্ঞাসাবাদ করা। দুদক চাইলেই জিজ্ঞাসাবাদ নাও করতে পারতো, কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা আছে। কমিশন অথবা অনুসন্ধানকারী দল অথবা তদন্তকারী দল যদি মনে করে কাজেই এখানে মনে করেছে ওনাকে ডেকেছে, ওনাকে একটি সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, আপনার বিরুদ্ধে এই অ্যালিগেশন আছে, কন্ট্রোভার্ট করার জন্য অথবা ওনার বক্তব্য জানার জন্য। কাজেই উনি যদি না আসেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেই গতিটা কি? সেই গতিটা হলো অনুসন্ধান কাজটা চলবে। তার মানে ওনাকে আর জিজ্ঞাসাবাদের দরকার নেই? না, উনি যদি না আসে তাহলে তো সেখানে তো দুদক তাকে জোর করে আনতে পারবে না। আচ্ছা, কিন্তু না আসারও স্কোপ আছে, যে উনি নাও আসতে পারেন, কিংবা উনি কি লিখিত কোনো আবেদন পাঠাতে পারেন এরকম? আপনি একটা নেগেটিভ আকারে বলেন। না, আমি নেগেটিভ আকারে বলছি না, আমি তো জানি না, জানতে হবে না। দেখুন, এখানে কিন্তু প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস উনি আসছিলেন। ওনার বিরুদ্ধে যখন মানি লন্ডারিং এর একটি প্রাথমিক অনুসন্ধান হয়, উনিও আসছিলেন, উনিও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, এবং উনি খুব ভালোভাবে আসছেন, খুব স্মার্টলি আসছেন। তারপরে জার্নালিস্টের কাছে খুব রিপ্লাই দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে বেনজির আহমেদকে একটা সুযোগ দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমাদের দৃঢ় বিশ্বাস উনি আসবেন, আর যদি না আসেন অনুসন্ধান তার নিজস্ব গতিতে চলবে। আচ্ছা, এরকম কি কোনো সুযোগ আছে যে উনি হয়তো সশরীরে আসলেন না, কিন্তু উনি যা বলতে চান এটা লিখিত আকারে পাঠানোর? হ্যাঁ, এটা ওনাকে আবেদন করতে হবে, আবেদন করে বলতে হবে যে আমার বক্তব্যটা আমি লিখিত আকারে আপনাদের কাছে দাখিল করলাম। এটা উনি নিজে এসেও দিতে পারে, ওনার আইনজীবীর মাধ্যমেও দিতে পারে। হ্যাঁ, ও নর্মালি এটা আসে, দুদক যাদেরকে ডাকে তারা ম্যাক্সিমামই আসে। তবে না আসলেও ক্ষতি নাই, বিকল্প আছে আবেদন করা।
না, হ্যাঁ, আবেদন দুভাবে হতে পারে। একটা হলো উনি সময় চাইতে পারে, অথবা উনি ওনার বক্তব্যটা লিখিত আকারে দাখিল করতে পারে। এখন উনি কি করবেন তো সেটা আমরা জানি না। আমাদের বিশ্বাস উনি আসবেন, উনি একজন রেসপন্সিবল পারসন, বাংলাদেশ পুলিশ বাহিনীর একসময় প্রধান ছিলেন, এবং আমরা মনে করি অবশ্যই দুদকের চিঠির প্রতি সম্মান জানিয়ে উনি আসবেন। উনি কনফেস করবেন যেটাই হোক, কিংবা না, আত্মপক্ষ confess না, আত্মপক্ষ সমর্থন করে উনি ওনার বলাটা বলবেন, উনি জিজ্ঞাসাবাদের উনি মুখোমুখি হবেন। হবেন। আচ্ছা, আপনারা ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করলেন, ফ্রিজ করার আগে ওনার টাকা পেয়েছিলেন নাকি ফ্রিজ করে দেখলেন কোনো টাকা নেই? দেখুন, আমরা ফ্রিজ করিনি, আমাদের আদালত নির্দেশ ফ্রিজ দিয়েছে। করেছে। হ্যাঁ, একটা ওনার 30 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র সোনালী ব্যাংক রমনা কর্পোরেট ব্রাঞ্চে, ওটা ফ্রিজ হয়েছে। আর বাকি যে ওনার টোটাল অ্যাকাউন্ট ছিল 33টা, মানে জব্দকৃত। এখনও সন্ধানে আছে আরও কোনো অ্যাকাউন্ট আছে কিনা। 33টা অ্যাকাউন্টের মধ্যে 27টা হলো নর্মাল ব্যাংকিং ট্রানজ্যাকশন, আর বাকি 6টা হলো আপনার অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের। তো কিছু এখন আমরা স্টেটমেন্ট এখনও পাইনি। এটা আমাদের অনুসন্ধানের কাজের অংশবিশেষ, কারণ একটা স্টেটমেন্ট এখন অনেক ইন্টেলিজেন্স বিষয় ডিউরিং ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন। অনুসন্ধানে কোন অ্যাকাউন্টে কত টাকা পেয়েছেন, কিছু কি পেয়েছে? হ্যাঁ, একটা তো আমি তো বললাম তো, একটা মানে 30 লাখ টাকার একটা সঞ্চয়পত্র আছে, এটা সোনালী ব্যাংক কর্পোরেট ব্রাঞ্চে। আর বাকি অ্যাকাউন্টে কত আছে ওটা আমরা এখনো পাইনি, কারণ ওই অ্যাকাউন্টের ভিত্তিতে অন্য কোনো জায়গায় টাকা দিয়েছে কিনা, টাকা যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো উনি রিসেন্টলি কোনো টাকা উত্তোলন করেছেন কিনা এরকম কোনো আছে আপনাদের কাছে ইনভেস্টিগেশন? না, ওটা অবশ্যই চলছে, কিন্তু আপনার অনুসন্ধানের স্বার্থে তো সব জিনিস বলা যাবে না। মানে কিছু টাকা তো উনি উঠিয়ে নিয়েছেন। আমরা তো আমি অ্যামাউন্ট জানতে চাচ্ছি না কত টাকা উঠিয়েছেন, কিন্তু উঠিয়েছেন না, সেটা তো হোল ট্রানজ্যাকশন প্রোফাইল না পেলে আপনি বলতে পারবেন না, অনুমান করে কোনো কথা বলার সুযোগ নেই। এটা দেখুন, একটা ইনকোয়ারি এবং সেনসিটিভ ইনকোয়ারি, বাংলাদেশের একজন বাহিনীর প্রধানের ইনকোয়ারি হচ্ছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি একেবারে ছেলে খেলা না, এটা খুব যত্ন সহকারে গুরুত্ব দিয়ে করা হচ্ছে। আপনারা সবই জানতে পারবেন অনুসন্ধান কার্য যখন সমাপ্ত হবে, কোন ব্যাংকে কত টাকা আছে না আছে। ইভেন কি আমরা 2 মাস পরে হাইকোর্টের কাছে একটা অগ্রগতি প্রতিবেদন আমরা দাখিল করব, সেটাও আর বেশি দিন নেই, হয়তো 25 দিনের মতো বাকি আছে। আচ্ছা, তখন সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাছে যতটুকু তথ্যপত্র থাকবে ততটুকু আমরা দিব। আসবো, আরো অনেক ইস্যু নিয়ে, আরো দুটো ইস্যু আছে। মাসুদ সাহেব, আপনার কাছে যাই। শুনছিলাম একটি বাহিনীর প্রধানের কথা, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, এটা নতুন করে বলবার কিছু নাই যে ওনার যে কতটা সম্পদের পাহাড়। কিন্তু কথা হচ্ছে যে এই যে দুদক যে অনুসন্ধান চালাচ্ছে, দুদকের যে অ্যাক্টিভিটিসগুলো, একটা সময় কিন্তু রাজনৈতিকভাবে বলা হতো দুদক সরকারের আঙ্গুলি ছাড়া, নির্দেশনা ছাড়া চলে না। কিন্তু দুদককে কোথাও এসে মনে হচ্ছে নিজেরাই সক্ষম চলছে। তো এই যে বেনজির সাহেবের ইনভেস্টিগেশন করছে, ইনকোয়ারিটা করছে, অনুসন্ধানে নেমেছে, যদিও একজন স্বতন্ত্র এমপির আবেদনের প্রেক্ষিতে দুদক কিন্তু তাদের ইনকোয়ারিটা জারি করেছে এবং চলছে। তো এই জায়গাটাতে এসে আমি প্রথম যে জায়গাটা, আপনি নিশ্চয়ই রাজনৈতিকভাবে ম্যাডাম এখানে একটু ভুল হচ্ছে। কি বলেন না? এটা সালাউদ্দিন রিগান করছে, ওই যে বেনজির সাহেবের। হ্যাঁ, উনি, এটা হলো সালাউদ্দিন রিগান যেদিন দরখাস্ত করে আদেশ পেয়েছে, ইনকোয়ারি শুরু হয়েছে তার 2 দিন আগে। কিন্তু তাহলে ব্যারিস্টার সুমন সাহেব আমার যদ্দুর মনে হয় এটাতে না, আরেকটাতে করেছিলেন। এটাতে রিগান, সালাউদ্দিন রিগান। সুমন সাহেব প্রস্তুতি নিচ্ছিল আমার যদ্দুর মনে হয়, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু মানে সুমন সাহেবের হিয়ারিং এর আগেই ওই ইনকোয়ারি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আপনারা তো সুমন সাহেবের সাথে একটা শোতে এসেছিলেন, তখন সুমন সাহেব আবেদন করেছিল দুদকে। ওটা হলো সুমন সাহেব ছিল আরেকটা বিষয়, ওটা ছিল আরেকটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয়, এটা রিগান সাহেবের আবেদনের ভিত্তিতে। রিগান সাহেবের আবেদন, কিন্তু ওই সুমন সাহেবের হয়তো আবেদন ছিল, ওটা সম্ভবত শুনানি হয়নি, ওনারটা হয়েছে, ওনারটা রিগান সাহেবেরটাতে। কিন্তু আমার প্রশ্ন, আমি পলিটিক্যালি নিশ্চয়ই এই জায়গার উত্তর দিবেন, যে একটা বাহিনীর প্রধান, এখন একটা বাহিনীর প্রধানের বিরুদ্ধে এই যদি অভিযোগনামা হয়ে থাকে, তাহলে সেই বাহিনীর যে আরও নিম্ন স্তরের যারা আছে তাদের অবস্থাটা কোথায়? আমি রাজনৈতিকভাবে আপনার কাছে ব্যাখ্যাটা চাইবো, এবং আপনি নিজে একজন আইনজীবী, আইনের জায়গাতে, দুদকের জায়গাতে আপনাদের কতখানি আস্থা আছে, সেই আইনের জায়গাটা আমি জানতে চাই। উনি আইনজীবী প্লাস রাজনীতিবিদ, আমি সেজন্য দুটো ব্যাখ্যা করেছি। আপনাকে ধন্যবাদ জনাব খুরশিদ আলম, এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, এই যে বেনজির আহমেদ, তিনি একদিনে বেনজির আহমেদ হননি। আপনি শুরুতে আমাকে একটা টার্ম দিয়েছেন, রাজনীতিকভাবে আমরা কি দেখি, রাজনীতির বাইরেও এটা আগে আইনের কি বিষয়টা সেইটা দেখেন। আপনি বেনজিরের ক্যারিয়ারের দিকে আপনি তাকান, ঢাকার পুলিশ কমিশনার ছিলেন উনি। হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে অ্যাকশনে তিনি গিয়েছিলেন, সেটা এদেশের মানুষ বহুভাবে, আপনার টকশোতেও এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি র্যাবের মহাপরিচালক হলেন,
এদেশে অনেক ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেগুলোকে বলা হতো সেই রকম অভিযোগ থেকে তিনি মুক্ত রাখতে পারেননি নিজেকে। তিনি সেখান থেকে পুলিশে আসলেন, পুলিশে এসে কি করলেন, তিনি যা কিছু করুক না কেন এর মধ্যে সবচেয়ে বেশি যে কাজটি তিনি করেছেন সেটা হলো বিরোধী রাজনীতিকে নিয়ন্ত্রণ করার, শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। এটা কি স্বপ্রণোদিত হয়ে উনি করেছেন না নির্দেশিত আমি হয়ে? এখানে আসবো, আমি আপনার কথার উত্তর দিব। এখন এই যে তার অ্যাক্ট আমরা দেখেছি, এখন পাবলিক সার্ভেন্ট ওয়ার্কিং আন্ডার এ গভর্নমেন্ট, এখন সরকার যদি উদাসীন হয়, অর্থাৎ পাবলিক সার্ভেন্ট যদি দেশের সরকারের কথায় চলে বা সরকার যদি দেশের ব্যুরোক্রেসিকে চালায়, তাহলে এখানে সুপ্রিমেসি অফ দি গভর্নমেন্টটাই ফরমোস্ট। প্রশ্ন হলো ব্যুরোক্রেসি কি সরকার চালিয়েছে? তাইলে সরকারের কনসার্ন তো অবশ্যই থাকবে। বেনজির সাহেব হেফাজত ইসলামের মানুষদেরকে কি করেছে সেই কথাগুলো যখন আসছে, নিশ্চয়ই সরকার সেখানে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। কথাটার সত্য মিথ্যা কতটুকু ছিল না, সেখানে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন, কারণ ওই অরাজনৈতিক সংগঠনটি একটা আমি আমি মানে মানে একটা মানে আমাদের দেশে একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা আমি করেছিল। আপনাকে বলবো, দুষ্কৃতিকারী, অপকর্মকারী, সন্ত্রাসী সে তার কাজ করেই যাবে। আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে আইন প্রয়োগ করে এগুলোকে অ্যাকাউন্টে আনার জন্য আইনি পদ্ধতি আছে। আমি একটা খোলামেলা একটা কথা আপনাকে এইভাবে বলি, বলেন। আপনি দেখবেন রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কথার উত্তর দেয়, বক্তব্য দেয়, কিন্তু আমি বেনজির আহমেদকে দেখেছি তিনি যখন পুলিশ কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, আইজি হয়েছেন, আমি রাজনীতি নেতাদের চাইতেও অতি রাজনৈতিক বক্তব্য আমরা তার মুখে শুনেছি। সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু ছিল সরকারের। সরকারকে আমরা সেখানে নীরব দেখেছি। সুতরাং এই বেনজির আজকে সরকারের ছায়ায় তিনি কিন্তু বড় হয়েছেন। আজকে বেনজির দুর্নীতি করে চলে গেছে, সরকার কি ওনাকে এখনো ছায়া দিয়ে রেখেছে? আমি আসছি আপনার কথায়। তো সরকারের ছায়া থেকে, আর সরকার যদি উদাসীন থেকে থাকে তাহলে সরকারের প্রশ্ন আসবে সাধারণ মানুষের যে সরকার তারও দিনে তারই একজন কর্মচারী এতটা অপকর্ম করলেন, সরকারের একটা কাউন্টার কোনো ইন্টেলিজেন্স নাই, সরকারকে বুঝাইতে পারলো না। এখানে মাসুদ সাহেব, এখানে দুটো প্রশ্ন আছে। বেনজির ইস্যুতে সরকার তাকে ছায়া দিয়েছে নাকি বেনজির ইস্যুতে সরকার উদাসীন ছিল? আমি বলি, বেনজির যখন দিনে দিনে আজকের বেনজির অবসরে যাওয়ার আগের বেনজির হলেন এবং সেই সমগ্র পরিক্রমায় যখন তিনি এই অপকর্মগুলো একের পর এক করতেন, এটা কিন্তু রিটায়ারমেন্টের আগের দিনের দুর্নীতি না। ওনার ক্যারিয়ারের পুলিশ কমিশনার হওয়ার পর থেকে আইজি পর্যন্ত এবং র্যাবের মহাসচিব পরিচালক হওয়া পর্যন্ত ওনার যে অপকর্ম তারই খতিয়ান কিন্তু এখন বেরিয়ে আসছে। তাহলে এটা একটা দীর্ঘ একটা যুক্তিসঙ্গত সময়ের সরকারের কাউন্টার ইন্টেলিজেন্স বা সরকার যদি উদাসীনই না থাকবেন, অথবা সরকার যদি মনে করে থাকেন যে বেনজির যা করছে তা সরকার সহসা বা সহজভাবে গ্রহণ করাটা স্বাভাবিক হবে সরকারের জন্য, এ কারণে যে সরকার বেনজিরের কাছে অনেক কারণে ঋণী, সেই কারণে বেনজিরের ঋণ যদি সরকার শোধ করতে সরকার উদাসীন বা নীরব হয়ে থাকতে পারে, এখানে তো আমাদের সরকার উদাস কিংবা নীরব হয়ে আছে থাকতে পারে, কারণ সরকার বেনজিরের কাছে ঋণী। সেই ঋণের অংশ হিসেবে বেনজির কোথায়, এটা একটা বড় প্রশ্ন। এবার আমি বলি বিষয়টা হলো কোনখানটায়। আপনি জানেন এই দেশের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় কোথায়? আজকে আপনি দেখেন 2009টা বাদ দেন, আপনি 2014, 2018, 2024 এই নির্বাচনগুলোতে পুলিশের ভূমিকা এই বেনজির গং কিভাবে করেছে জনগণের বিকল্প হিসাবে। 24 উনি ছিল না। আমি বলতেছি 24-এর কথা বলছি না, 18, 14 এবং 18। আমি সংক্ষেপ করে দেবো, আমি আমার কথাগুলো কিন্তু অনেক সময় দিয়েছেন, আমাকে একটু শেষ করে নি। আমার অনেকগুলো আমার তো সময় শেষ হয়নি, ওনাকে অনেকটা সময় দিয়েছেন, আমি এই কথাগুলোর উত্তর দিই। আজকে কি করলেন, বেনজিরের বিরুদ্ধে যখন তার দুর্নীতির খতিয়ান রিটায়ারমেন্টের পর বের হওয়া শুরু হইল, ব্যারিস্টার সুমন করুক আর সালাউদ্দিন করুক, সরকার যদি তখন নড়ে চড়ে বসতেন তাহলে আজকের পত্রিকার রিপোর্ট অনুসারে বেনজির দেশ থেকে পালাতে পারতেন না তার স্ত্রী সন্তান নিয়ে। এক। দ্বিতীয় কথা হলো, আপনি দেখেন আজকের একটি পত্রিকা বলেছে তিনি 60 কোটি টাকা নিয়ে গেলেন। আপনি বারবার পার্সু করার পরেও আমার বন্ধু খুরশিদ আলম সাহেব কিন্তু 30 লক্ষর উপরে আর উঠতে পারলেন না। এখন আমি শেষ করি। এখন দেখেন আজকে প্রথম আলো পত্রিকায় লেখা আছে যে বেনজিরের বিরুদ্ধে যখন দুদক
তার কার্যক্রম চলমান করবে, তখন উচ্চ মহলে একটা পুলিশের ইন্সপেক্টর জেনারেল যিনি ছিলেন, তার তো উচ্চ মহলে কেউ না কেউ থাকবে, তার সাবঅর্ডিনেট তারাও তো এখন উচ্চ মহলে চলে গেছে। তাকে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে এরকম আসতেছে। তাহলে বেনজিরের মতো লোক যখন আন্ডার সার্ভাইলেন্স চলে আসলেন বিকজ অফ হিজ কারাপশন, সেই মানুষটি ফ্রি এক্সিট কিভাবে পেয়ে দেশ থেকে চলে গেলেন, এটা একটা প্রশ্ন। এবং এখানে সরকার যেভাবেই বলুক না কেন, হ্যাঁ দুদকের সীমাবদ্ধতা আছে, দুদক কোর্টের কাছে যাবে, দুদকটা নিজে গিয়ে কাউকে তার ধরে মানে আনতে পারবে না। এই যে ওনার নিরাপদে দেশ ত্যাগ, হ্যাঁ সেটাও বলছেন সরকারের ছায়াতেই দেশ অর্থাৎ ত্যাগ। নিরাপদে দেশ ত্যাগ, সরকারের নীরবতাই এটার জন্য দায়ী। এক সময় হয়তো এটা প্রমাণ করে দিবে, আমরা আজকে যেটা বলে যাচ্ছি। কারণ বেনজিরকে যাইতে দেওয়ার ফ্রি এক্সিট কেন দিলেন? কারণ সরকার এটা বুঝে গেছে যে বেনজির যে ভালো ভালো কাজগুলো করে গেছে, এগুলার ওই যে কাঁঠাল খাওয়ার পর যে কাঁঠালের যে ছোলাগুলা, এগুলা সরকারের ঘাড়ে এসে পড়বে, এটা সরকার বুঝে ফেলছে। তো সেই জন্য বেনজিরকে এখন একটা এক্সিট, নাইলে সরকার যদি, যেমন আমি মাসুদ মানে তালুকদার, সরকারি এক্সিট একটা জায়গা দিয়ে দিয়েছে। ধরুন আমি মাসুদ আহমেদ তালুকদার, আমি আই এম সেফ ফর আই এম এন অফেন্ডার, আমি কালকে যদি পলাবার চেষ্টা করি না আমার বিপদ আসতেছে, তাহলে আমাকে পলানটা তো সম্ভব না যদি সরকারের যে প্রতিষ্ঠানগুলো আমাকে প্রটেক্ট করবে, প্রিভেন্ট করবে, সে যদি আমার প্রতি উদাসীন থাকে অথবা আমার প্রতি অনুকম্পা থাকে, তাহলে দেখবেন আমি ইচ্ছা করলে আর পালাতে পারছি না, আমি অ্যাকাউন্টে চলে আসবো। বেনজিরের মতো এত বড় হাতি এখান থেকে চলে গেলেন এই ছোট জানালার খিড়কি দিয়ে, সরকার টের পেলেন না। সরকার ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করলেন, তারপরে ওনার ভালো প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে এইটার একটা লাইন বলে দিই। আগে যখন ওনাকে বলা হইলো যে আপনার এই জিনিস আসতেছে, আপনি তাড়াতাড়ি টাকা, আপনি লক্ষ্য করেন আজকে একটা পত্রিকার রিপোর্ট হলো 60 কোটি টাকা সরিয়ে ফেলছে। তাহলে 60 কোটি টাকা সরাবার পরে দুদক দরখাস্ত দিয়েছে, দুদক এই কথা বলে নাই কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, এ হলো একটা। কোর্ট আদেশ দিয়েছে, কোর্ট কি বলেছে, ওই যে 33 অ্যাকাউন্টের অপারেশন বন্ধ করার জন্য বলেছে, কিন্তু কোন অ্যাকাউন্টে কত টাকা বলছে যে অপারেশন শুড বি স্টপ। হ্যাঁ, 25 দিনের মধ্যে সেটা জানাবে, 25 দিনের মধ্যে জানাবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান চলছে টেলিভিশন ভেরিফাইড ফেসবুক চ্যানেল এবং ইউটিউবে, সেখানে আপনারা সংযুক্ত হন। আমাদের আলোচনা সরাসরি চলছে দু জায়গাতেই। যে আপনার কাছে যে জায়গার কাছে জানতে চাই, উনি বারবারই রাজনৈতিক ব্যাখ্যা আছে, আইনি ব্যাখ্যা উনি দিয়েছেন, যেহেতু উনি একজন পলিটিশিয়ান, কিন্তু সেখানে ওনার কথা যে সরকার বেনজিরকে একটা নিরাপদ যাবার পথ তৈরি করে দিয়েছে। কিন্তু আপনি আশাবাদী 6 তারিখে উনি এসে মুখোমুখি হবেন দুদকের, তাই তো? আপনি আশাবাদী 6 তারিখ আসতে এখনো বাকি আছে, এবং আপনি বলেছেন বিকল্প আবেদনও করতে পারেন। কিন্তু কথা হচ্ছে পরের কথা, যেটা উনি বারবারই বলছেন কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা, যেহেতু গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সেটা আপনারা এখনো অপ্রকাশিত রাখতে চান যে উনি কত টাকা তুলেছেন, 100 কোটি টাকা, 50 কোটি টাকা, না 10 কোটি টাকা, কত কোটি টাকা? না ম্যাডাম, আপনার প্রথম প্রশ্ন হলো আমার মিস্টার তালুকদার বললেন যে সরকার তাকে এটা নিরাপদ এক্সিট দিয়েছেন, এটা কিভাবে সম্ভব? কারণ মানে সরকার তো কোনো অনুসন্ধান করছে না, অনুসন্ধান করছে দুদক, নাম্বার 1। তাহলে কি দুদক দিয়েছে নিরাপদ এক্সিট? দেখুন শুনেন ম্যাডাম, আপনি একটা ইন্টেলিজেন্ট উপস্থাপক, আপনি ভালো প্রশ্ন করবেন। আমি মাঝে মাঝে উইটি করি, হালকা প্রশ্ন করলে পুরো অনুষ্ঠানটাই প্রোগ্রামটা হালকা। আমি এতক্ষণ ভারী কথা বলতে পারি না। না ম্যাম, আমি আপনাকে বলি, দেখুন সরকার তো এখানে কোনো পার্ট নেই। সরকার একটা কথাই বলেছে, সেটা আমাদের কানে লেগেছে, দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, এবং সেই যেই বাহিনীর প্রধান হোক, এটা তার ব্যক্তিগত দায়িত্ব নিবে সে, এবং সে ফেস করবে আদালত থেকে, তাকে ক্লিন হয়ে আসতে হবে। শুনেন না, দুর্নীতির বিরুদ্ধে সরকারের 0 টলারেন্স আপনি সুন্দর করে বলছেন, আমরাও সুন্দর করে সবসময় বলি, সরকারের কথাটা আমরা বলি, আপনিও সেটা পার্সু করছেন। দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স সরকারের। বেনজির আহমেদের যে নজিরবিহীন দুর্নীতি, এটা কি সরকার জানতেন না? এখানে কি এত নীরব টলারেন্স কেন ছিল? জি দেখুন, সরকার তো এখানে দুর্নীতি দমন কমিশন যে অনুসন্ধানটা করছে, এখানে সরকারের কোনো ভূমিকা। তাহলে সরকারের ওই স্লোগানটা কি ফুলফিল হলো যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স? আরে দুর্নীতি করে তুমি সাফা করে দিয়েছেন। সরকারের যদি 0 টলারেন্সটা ফুলফিল না হতো, তাহলে বেনজিরের বিরুদ্ধে যে অনুসন্ধান চলছে, তার অ্যাকাউন্ট, প্রপার্টি, শেয়ার জব্দ করা হচ্ছে, এখানে কি সরকার কোনো কথা বলেছে? তো ওনার 33টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কয় টাকা কোথায় পাওয়া গেছে উনি তো সবই পগার পার করে দিয়েছেন। ইটস এ পার্ট অফ ইনকোয়ারি, এটা অংশ বিশেষ অনুসন্ধানের।
আপনাকে তো সব কথা এখন বলা যাবে না, হ্যাঁ। এমন তো হতে পারে ওনার আরো আছে এখন, সেগুলোর আমরা খুঁজে যাচ্ছি। আরো আছে? হ্যাঁ, মেবি থাকতে পারে, হ্যাঁ। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। জি। তো এখন এই মুহূর্তে সরকারকে এখানে জড়িয়ে দেওয়া একটা রাজনৈতিক উদ্দেশ্যে না, প্রণোদিত। সরকারকে জড়িয়ে দেওয়ার কারণটা যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না, সেখানে উনি একজন দুর্নীতিবাজ, আগে আদালত প্রমাণের আগে আমরা তো কাউকে বলতে পারি না উনি অপরাধী। আপনি বলছেন তো, চলছেন আপনি চলছে, বলছেন তো। আমরা তো দুর্নীতিবাজ তাকে বলছি না, কিন্তু ঘটনা তো প্রমাণ সাপেক্ষেই বলছি যে উনি তো নাই, দেখুন। ওনার 33টা অ্যাকাউন্ট, ওনার এতগুলো সম্পদ। আমি খুরশেদ আলম সাহেব আপনার কাছে একটা সরাসরি প্রশ্ন করি, একজন সরকারি বেতনভুক্ত কর্মচারীর এত সম্পদ কি থাকে? সেটাই তো তার এটা বলার জন্য কি আমাকে আইনের উপরে ভরসা করে বসে তা তো থাকতে করতে হবে? হবে। আপনি আইনের শাসন যদি হ্যাঁ, মেনে চলেন, হ্যাঁ। আইনের প্রতি আস্থা থাকে, রাজনীতি আর আইনের সেটাই তো। শাসন আলাদা তো। না না, আর অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা একজন- আরো আলাদা। একজন সরকারি কর্মচারীর যদি হ্যাঁ। কারাপশনের যদি বিচার করতে হয়, হ্যাঁ। আপনাকে তো আইন মানতে হবে। কিন্তু তাহলে সরকারি তো আপনি একটা রায় দিয়ে তাকে সাজা দিয়ে দেন। অবশ্যই এটা সম্ভব। আদালতের প্রতি আস্থা আছে, আদালত তার মতো করে চলবে। দুদকের প্রতি আগে আস্থা থাকতে না, হবে, কারণ জি। অনুসন্ধানটা করছে দুদক, দুদক, হ্যাঁ। তারপরে যাবে কিন্তু আদালতে। অনুসন্ধান দুদক করতেছে, এই ফাঁকে বেনজির সাহেব নাই হয়ে গেছে। না দেখুন, এই যে আপনি আবার হালকা চটুল না, ভাষায় উনি চলে কোথায় আসছেন। গেলেন? দেখুন উনি কোথায় গেছেন সেটা তো আমি জানি না, ওইটাই তো, আমার অফিসে এটাই তো মাসুদ সাহেব বলছেন যে সরকার ওনাকে এখনো ছায়া ছায়াতে রেখেছে। না, এটা আমার মনে হয় না, এটা টোটালি একটা পলিটিক্যাল স্ট্যান্ড। হ্যাঁ। মাসুদ ভাই যেহেতু রাজনীতিবিদ, মাসুদ ভাই একজন সিনিয়র আইনজীবী ছাড়াও ওনার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে। উনি নিজেই বললেন উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চেয়ারপারসন, কাজে ওনার দৃষ্টিভঙ্গি, ওনার ওরিয়েন্টেশন, ওনার পলিটিক্যাল থিঙ্কিং অবশ্যই অ্যান্টি গভর্নমেন্ট হবে, স্বাভাবিক, এবং সেটা উনি বলতে পারে, ওনার বলার রাইট আছে, জি। এবং সেটা যুক্তি উনি দাঁড় করতে পারে। হ্যাঁ। কিন্তু কথা হলো শুনেন, সেপ্টেম্বর 2021 আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা রায় দিয়েছে। সেই রায় বলেছে 8টা ক্রাইটেরিয়া করে দিয়েছে যে একটা লোকের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইনভেস্টিগেটিং এজেন্সি কোন কোন ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে বা তার চাইতে পারবে। সে 8টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে, তাহলে সেই ইনভেস্টিগেটিং এজেন্সিকে আদালতে আবেদন করতে হবে। আদালত সেটা দেখবে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে আদালত মনে করে, তাহলে জি। তাকে এমবার্গো, জি। তাকে ট্রাভেল ব্যান দিতে পারবে। হ্যাঁ। জি জি করেন না ম্যাডাম, একটু কাইন্ডলি না, শুনেন। আমি বুঝছি তো। আপনারা এত কঠিন কথা কে বুঝবে? আপনি তো আইনের সহজ করে বলেন। আপনি তো আইনের শাসনে বিশ্বাসী। অবশ্যই। অবশ্যই আপনি তো চান যারা দুর্নীতি করে তাদের আইন অনুযায়ী শাস্তি হোক, তাহলে তো আপনাকে আইন মেনে চলতে হবে না, তো। আইনের শাসনে তখনই তো পুরোটা আস্থা আছে, কিন্তু ওই অনাস্থাটা জায়গাটা টলমল করে তখনই যখন মাসুদ আহমেদ সাহেবরা প্রশ্ন তোলেন যে এই বড় বড় দুর্নীতির খতিয়ানগুলো চেয়ার ছেড়ে যাওয়ার পর যখন সামনে হাজির হয় এবং এটা যখন চেয়ারে থাকেন, তখন আমাদের ইন্টেলিজেন্স কি করে, ইন্টেলিজেন্স কি করে, এবং আপনারা কি করেছেন? আপনারা কেউ একজন ব্যক্তি আবেদন করলো আপনার ইনভেস্টিগেশন, আপনাদের নিজস্ব ইনভেস্টিগেশন কোথায়? শতভাগ শ্রদ্ধা রেখে বলছি, হ্যাঁ। মাসুদ ভাইরা যদি নিজেদের আয়নায় নিজেদের মুখ দেখে, হ্যাঁ। তাহলে এটার প্রশ্নের আপনি জবাবটা পেয়ে ওনারাও যাবেন। কি হচ্ছে বড় দুর্নীতিবাজ? না, আমি সেটা বলছি না। তাহলে মাসুদ আয়নায় ভাই কি মুখ দেখবে? না, মাসুদ ভাই তো অত্যন্ত ভালো লয়ার, জি, জি, জি। সজ্জন ব্যক্তি, এবং আমি যতদূর জানি উনি সৎভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ। আর মাসুদ ভাই সম্পর্কে আমার খুব উঁচু ধারণা, কিন্তু উনি যে পলিটিক্যাল আদর্শে বিশ্বাসী, তাদের রেজিমগুলো আপনি দেখেন, তাদের রেজিমের সময় এই দুর্নীতি দমন কমিশন আইন 2004 এটা ওনারাই করেছিলেন। পলিটিক্যাল বক্তব্য এখন না, তো আপনি পলিটিক্যাল ওনাকে বেশি বক্তব্য দিচ্ছেন। না, এখন তো রাজনীতি ম্যাডাম, আপাতমস্তক আপনি রাজনীতি। না না ম্যাডাম, আপনি সেটা না, আপনি কমিশনকে ট্যাক্টফুলি সরকারের সঙ্গে অ্যাড করে দিচ্ছেন। না, কমিশনকে আমি ট্যাক্টফুলি সরকারের করে কাছে দিচ্ছেন আমি তো। করিনি, কারণ হ্যাঁ। আপনি নিজেই স্বপ্রণোদিত হয়ে সরকারের অংশ হয়ে গেছেন। না, যে প্রশ্নই বিএনপিকে আসে না। বলছেন আয়নায় তাদের চেহারা দেখতে। না না না, যেহেতু এটাকে আপনি বলবেন না, কেন? না এটা তো আমি political debate। না না না, এক্স্যাক্টলি এটা পলিটিক্যাল Political ডিবেট, debate। দ্যাটস ট্রু। এই কথাটা অটো চলে আসছে, কারণ আপনি সরকারের সঙ্গে আমার একটা হ্যাঁ। যোগসূত্র খুঁজতে চাচ্ছেন। সরকার তাকে রাস্তা করে দিয়েছে। সরকার তো ব্যানার্জির বিষয়ে কোনো মামলা করেনি, সরকার কিভাবে রাস্তা করবে? ট্রাভেল ব্যান চাইতে হলে এটা যেমন দুদকের জন্য অ্যাপ্লিকেবল, সরকারও চাইতে হবে। ম্যাডাম শুনেন, এই যে অ্যাপেলেট ডিভিশন যে গাইডলাইন দিয়েছে, এটা শুধু দুদকের জন্য না, এটা সমস্ত প্রসিকিউশন এজেন্সির জন্য। ইভেন কি সরকারের যদি কোনো মামলায় সরকার কোনো বেনজির সাহেবের দুর্নীতি কিন্তু স্বপ্রণোদিত আমার হয়ে কথা দুদক শুনুন। খুঁজে বের করেনি। না, খুঁজে বের করেছে? না, ইনকোয়ারি করেছে, গণমাধ্যম দেখিয়েছে, ব্যক্তি আবেদন করেছে, তারপর দুদকের টনক নড়েছে। শুনেন, দুদকের টনক নড়েছে এটা একটু বেশি বললেন। আমাদের যে সোর্সগুলো থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সোর্স হলো
আপনার সংবাদপত্র, ইলেকট্রনিক জি। মানে প্রিন্ট মিডিয়া আমরা পেয়েছি, সেটা আমরা আমলে নিয়েছি, হ্যাঁ। আমরা অনুসন্ধান কমিটি করেছি, এটা তো আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত। করতাম হ্যাঁ, তো। আপনি বাবা নিতে পারেন, আমি একজন গণমাধ্যম কর্মী, হ্যাঁ। আমারই একটি পত্রিকা দেখে আপনি অবস্থা, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। হ্যাঁ। কিন্তু থিং ইজ দ্যাট আমরা সব কিন্তু আশা তো করি স্বপ্রণোদিত হয়ে দুদক তার চোখ কান খোলা রাখবে, কোথায় কি হ্যাঁ হচ্ছে। রেখেছে তো, হ্যাঁ। স্বপ্রণোদিত হয়ে পত্রিকার রিপোর্টের ভিত্তিতে অনুসন্ধান করেছে করেছে। এবং চলছে, হ্যাঁ। এবং সাকসেসফুলি উইদিন 15 days, উইদিন 20 days এর মধ্যে এতগুলো অ্যাকাউন্ট জব্দ হওয়া, এত প্রপার্টি সিজ হওয়া, এটা তো আপনি হালকা 30 লাখ টাকার এফডিআর, না না, এছাড়া সঞ্চয়পত্র। তো ওনার প্রপার্টি, তার ওনার সম্পদ জব্দ হয়েছে, ওনার শেয়ার জব্দ হয়েছে, তো আপনি পুরো দেখেন কত টাকা শেয়ার জব্দ হয়েছে। দেখেন, এই মুহূর্তে আমি অঙ্কটা বলতে পারবো না, টোটাল আমি যে একটা অনুমান করলে বলবেন 100 কোটি। না, আমি এই শুনেন, এইখানে দুর্নীতি দমন কমিশনের মামলায় আমরা কোনো অনুমান করি, কোনো আচ্ছা, কথা বলি না, আচ্ছা, আচ্ছা। রেকর্ডের ভিত্তিতে বলি। কিন্তু আপনি হুট করে এখন একটা অঙ্ক নিয়ে যাবেন, হ্যাঁ। পরে ডে আফটার টুমোরো আপনি আবার বলবেন যে খুরশিদ সাহেব ওই দিন আপনি এত কোটি টাকা বলছেন, আজকে এত কোটি আচ্ছা, টাকা এই বলছেন। অঙ্কের হিসাবে হেরফের হতেই পারে, কিন্তু আরেকটা ইস্যু আপনার কাছে আছে। কিন্তু তার আগে বলতে চাই যে আমরা যখন বেনজির সাহেবের নজিরবিহীন এইসব দুর্নীতি নিয়ে কথা বলছি এবং দুদক তা এগিয়ে যাচ্ছে, সেটার অনুসন্ধানে কাজ করছে, কিন্তু সেখানে দুদকের মুখ্য আইনজীবী বলছেন এত কথা আপনারা বলেন কেন, আয়নাতে নিজেদের চেহারা নিজের একবার দেখেন। না, এই ম্যাডাম এত কথা বলেন কেন? আমি শব্দটা আমি বলি, বললাম। এই শব্দটা ও বলি। না, আমি ওটাই। শুনেন, আমি এখনো আমার দুই কানে খুব পরিষ্কার শুনি। আমি উত্তর দিব, আপনি দয়া করে একটু আমাকে আনইন্টারাপ্টেড আগে চুপ, ফর ফিউ আমি মিনিটস। চুপ, তালা। না, আমরা কেউ কথা বলবো না। দেখুন, আমি আপনাকে বলি, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স, এটা বক্তৃতার কথা। আপনি দেখেন, এই সরকারের যখনই ক্ষমতায় আসছে, 2009 সরকার গঠন করার পর তারা এই বাক্য সরকারের সকল পর্যায়ের নেতারা বলে গেছে। আপনি দেখেছেন দুর্নীতির কি হাল এ দেশে। খুরশিদ সাহেব আমাকে আয়না দেখতে বললেন। মজার ব্যাপার হলো, এই সরকারের দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত লোক যারা মন্ত্রী হয়েছিলেন, তাদের সাজা বহাল থাকা সত্ত্বেও তারা ইলেকশন করেছে, মন্ত্রী হয়েছে। জি। এবং একজনকে যখন তিনি খালাস পেয়ে গেলেন, জনাব খুরশিদ আলম টেলিভিশনে বলেছিলেন আমি তার বিরুদ্ধে মামলা করব, আমি দুদক করবে। এরপর উনি আর কোনোদিন ওনার মুখে তার নাম আর এই মামলা সম্পর্কে শুনি নাই, আজও হয়নি। দেখেন, একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, আমার কথা বলতে না, আপনি কি ওইটা মুফাজ্জল হোসেন আমি প্লিজ আমার কথা আমি বলবো। হ্যাঁ, ওনার কথাই বলছি। শুনেন, pending। আমার কথাটা একটু শুনেন। আমার কথার মধ্যে ঢুকেন না, তাইলে আমার কথাগুলো না, শেষ আমি করতে ঢুকছি পারবো না। না। প্লিজ একটা জিনিস দেখেন, ব্যাপার হইল দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যারা থাকবে তাদের প্রত্যেকের পিছনে একটা কাউন্টার ইন্টেলিজেন্স থাকে, এবং তারা কি করেন না করেন, সরকারের দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করছেন কিনা, সেটাও সরকারের কাউন্টার এজেন্সির মাধ্যমে জানতে হয় সরকারকে। তাইলে সে দুর্নীতি করছে কিনা, পরকীয়া করছে কিনা, সে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে কিনা, দেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা, এগুলো সরকারকে জানতে হবে। তার ব্যক্তিগত লাভ, লোভ, লালসা, তার অর্থ সম্পদ, এগুলো সরকারকে জানতে হবে। বেনজির এত বছর চাকরি করলেন, সরকারের এত কিছু কেউ জানলেন না। ওনার ইন্টেলিজেন্স যারা দুদক স্বাধীনভাবে কাজ করে বলে উনি দাবি করে গেলেন, সেই দুদক কিছু জানলেন না। একজনের চিঠি লেখা, ভালোবাসার চিঠি পাওয়ার আগ পর্যন্ত ওনারা নড়াচড়া দিতে পারলেন না। বলার পরে সালাউদ্দিন অথবা সুমন যার কথাই বলুক না কেন, তাদের লেখার আগে কিন্তু দুদক জানলো না যে এরকম একটা কিছু হয়েছে। আমার বক্তব্য, দুদক কি করছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো যখন সরকার জেনে গেল, সরকার তো বদিন না, সরকার যখন জেনে গেল যে বেনজির এইটা করেছে, সুতরাং এরকম অপরাধীদের ট্রেন্ডটা কি হতে পারে যে সেই দেশ থেকে পালাতে পারে। না, সরকার জেনে গেল, সরকার মাসুদ ভাই বলে দিল কোনো ব্যক্তির দুর্নীতি আমরা নেব না। আচ্ছা, আমি বলি সরকার নিবে না মানে কি? সে চাকরিতে থাকাকালীন সময় যখন সরকার, এই লোকটা দিনে দিনে মহারুহু হয়ে গেলেন দুর্নীতিতে, সরকার তখন কি করলো? এখন আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, এইটা বলার জন্যই আমি, দুর্নীতি সব সরকারের আমলে কম বেশি হয়েছে, কিন্তু উনি যাদেরকে আয়না দেখতে বললেন, ওই সময়কার দুর্নীতি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আজকে যেরকম এই দেশের দুর্নীতি, এটা শুধু দুর্নীতিই হচ্ছে না, এই দেশে দুর্নীতি নিয়েও দুর্নীতি হচ্ছে। সেটা কি? দুর্নীতি করে টাকা কামাই করে দুর্নীতি করে বিদেশে পাঠাচ্ছে, অর্থাৎ দুর্নীতির অর্থ নিয়েও দুর্নীতি হচ্ছে। আপনাকে আমি বলি, বেনজির কে? বেনজিরের লাগাম সরকার কেন লাগায় নাই? বেনজির, এই সরকার কি করেছে? বেনজির যখন পুলিশ কমিশনার, আপনি ওটা বাদ দেন, পুলিশের আইজি, তিনি কি করলেন 2014 সালের নির্বাচনে যখন র্যাবের ডিজি, তিনি যেটা করলেন, কমিশনার, তিনি দেখেন, আপনি বেনজিরের একটা কাহিনী আপনাকে বলি আমি শুধু। 10ই ডিসেম্বর বিরোধী রাজনৈতিক দলের এখানে শান্তিপূর্ণ বিএনপি অফিসে ঢুকে
তছনছ করে দিল সেটাকে। আর বলা হলো এখানে কি পাইলো, চাউলের বস্তা পাইলো, এটা হলো নাশকতার হাতিয়ার। আপনি দেখেন 28শে অক্টোবর চিফ জাস্টিসের বাড়ির সামনে গুটি কয়েক মানুষের একটা গন্ডগোল, সেইটাকে কেন্দ্র করে পুরো মিটিংয়ে, অর্থাৎ আপনি 14 এবং 18 সনে এদেশের সাধারণ মানুষ ভোট দিতে যায়নি, 153 আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে এবং এটা প্রচলিত প্রতিষ্ঠিত যে এখানে পুলিশ জনগণের বিকল্প সাথে ভোট কেটে বাক্সে ঢুকিয়ে সরকার বানিয়ে দিয়েছে। 18 সনে রাতে ভোট কেটে ঢুকিয়েছে। এই বেনজির কি করেছেন দেখেন আপনি, বিরোধী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে। এই বেনজির কি করেছে, যারা অপরাধী না নির্বাচনের আগে এই সরকারকে ইজি ওয়ে দেওয়ার জন্য, ওয়ে আউট দেওয়ার জন্য যাদের বিরুদ্ধে মামলা নাই তাদের বিরুদ্ধেও পুলিশ পাঠাইতেন বেনজির, পাঠিয়ে বলতো তোমরা যদি বাড়িতে থাকো এই এলাকা ছেড়ে দাও, যদি না ছেড়ে দাও কালকে মামলা। তাহলে এই বেনজিরের এই অবস্থাতে এটা তো সরকার তার সাথে থাকবে নাকি তাকে ছেড়ে দিল? আপনি এখন শোনেন, এখন সরকার যেটা করছে সেটা হলো কি, ওই যে খুরশিদ আলম সাহেব বলছে অ্যাকাউন্ট জব্দ করেছে, অর্থাৎ এখন অ্যাকাউন্ট জব্দটা কি হয়েছে জানেন, যখন ইনফরমেশন সরকারের কাছে থাকা উচিত ছিল, যখন জব্দ করলে এই বেনজির টাকাগুলো তুলে নিয়ে যেতে পারতেন না, তখন যদি সরকার এক করতেন বা দুদককে দিয়ে করাতেন তাহলে কি হতো? ওনাকে শূন্য অ্যাকাউন্ট জব্দ করেছে। শুনেন, আপনি কিছুদিন পরে টের পাবেন, আমার কথা শুনে আপনি বুঝতেছেন না। মজার ব্যাপার হলো এখন যে জব্দ করেছে এটাকে আমি এক কথায় কি বলবো আপনার কাছে, আপনি জানেন? কবর থেকে একটা মানুষের শরীর পচে যাওয়ার পর কঙ্কাল তুলেছে। আপনি দেখবেন কিছুদিন পর শুধু কঙ্কাল। বেনজিরের দুর্নীতির কাছে যদি 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র একটা বিষয় হয় তাহলে এইরকম পরিহাস দেশবাসীর সঙ্গে না করাটাই ভালো। বেনজিরের বিষয়টা হলো কি, বেনজির কেন, তারপর আপনি দেখেন না, আরো দেখেন আপনি আমার দেশের সেনাবাহিনী প্রধান, আমি সেই প্রসঙ্গে আসতাম। এক বেনজির আমি বেনজিরটা শেষ করে দিই এইভাবে আপনাকে। জি জি, আপনি বলেছেন বেনজিরের বিষয়টা শেষ করলেন, কবর থেকে কঙ্কাল তুলে নিয়ে এসে দেখানো হবে কঙ্কাল পেয়েছি, বডি পাইনি, ডেড বডি না পচে গেছে, শুধু কঙ্কাল নিয়ে আসবে। কঙ্কাল পেয়েছি, আপনারা ডেড বডি তুলবেন বোধহয়, ব্যাংক অ্যাকাউন্টে 33টা বডি থাকবে ওখানে। কিন্তু জি হ্যাঁ, আপনার যেগুলি আপনি ব্যাংক অ্যাকাউন্ট একটা পার্ট, তার প্রপার্টি, তারপর আপনার মাদারীপুর, রাজৈর, গোপালগঞ্জ, কক্সবাজার, এগুলোতে জব্দ, এগুলোতে বিশাল প্রপার্টি জব্দ করা হয়েছে সবগুলো। সবগুলো এখন আদালতের কন্ট্রোলে আছে, আদালতের নির্দেশে। এই প্রপার্টিগুলোর ভ্যালুয়েশন আপনি দেখবেন না, হ্যাঁ আর্থিক ভ্যালু দেখবেন না, তারপরে শেয়ারের আর্থিক ভ্যালু দেখবেন না। হ্যাঁ, একটা কথা বলছেন ব্যাংক অ্যাকাউন্ট হয়তো টাকা উঠিয়ে নিয়ে গেছে, এখন সেটা শূন্য অ্যাকাউন্ট, এটা আপনার প্রেডিকশন। আমি বলছি হ্যাঁ, অনেক পত্রিকা বলছে, আমরা অনেক সময় প্রেডিকশন কারেক্ট হয়ে যায় অনেক সময়, কিন্তু প্রপার্টি তো আছে। মানে অ্যাকাউন্ট শূন্য হয়ে গেলেও তাতে প্রপার্টি আছে যার আর্থিক মূল্য অনেক বেশি, এবং সেটা আপনি বলছেন আদালতের জিম্মায় আছে, তাই তো? নিয়ন্ত্রণ আদেশে জব্দ আছে, তারপরে শেয়ার আছে তার। তো এই জিনিসগুলো আপনি দেখবেন না, ইভেন আরো তো আসতে পারে, কারণ যখনই আমার জব্দের করার প্রয়োজন হবে তখনই আমি আদালতে যাব। তার মানে আপনার কাছে এই তথ্য আছে, আরো আছে না, আসতে পারে। এখন তো ইনকোয়ারি চলছে, ইনকোয়ারি চলা অবস্থায় চলে যায়, কারণ আমরা বিএফআইকে চিঠি দিয়েছি, এই বিএফআইকে চিঠি দিয়েছি যে বলছে টাকা চলে গেছে, টাকাটা কোথায় গিয়েছে, টাকার গতিবিধি আপনি ফলো আপ করেন, এবং তারা ওই অনুযায়ী কাজ করছে। টাকা আবার বিদেশে গিয়েছে কিনা ওনারা এমএলএআর করেছে, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট। এবার আপনাকে আইনি ধাপগুলো মানতে হবে। আচ্ছা, আইনি ধাপগুলো একটা প্রক্রিয়ার ব্যাপার, দিনে একদিনে এগুলো হয়ে যাবে না, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। জি, একটা প্রক্রিয়ার অংশ এবং আমাদেরকে একটু ওয়েট করতে হবে অবশ্যই। কি 25 দিন আপনি বলছেন। আচ্ছা, সেই অপেক্ষা করলাম। তার আগে বলেন, সাবেক সেনাপ্রধান জনাব আজিজের বিরুদ্ধে দুদক কি করছে, কোন অনুসন্ধান? সালাউদ্দিন রিগানের যে একটা চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে, যে ওনারা বলেছে ইউএস গভর্নমেন্ট ওনাকে ব্যান করেছে, ওনার পরিবারকে ওনার দুর্নীতির অনুসন্ধান করা হোক, এই ধরনের চিঠিটা আমি দেখিনি। মোটামুটি একই ন্যাচারের চিঠি, যেই চিঠি ব্যানার্জির ব্যাপারে ছিল, এবং সেটা আমাদের চেয়ারম্যান মহোদয় সেটা স্পষ্ট মিডিয়াকে বলেছে, সেইটার জন্য একটা কমিটি করে দিয়েছে, এবং সেনাপ্রধানের যে তথ্যপাত্র ওনার চিঠিতে দিয়েছে সেই তথ্যপাত্র ধরে বিষয়টি এক্সামিন করা হচ্ছে। যদি তফসিলভুক্ত অপরাধের আওতায় আসে দুদকের, অবশ্যই দুদক সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মানে সেটার অনুসন্ধান করবেন আপনারা? হ্যাঁ, যদি এটা এক্সামিন করার পরে এটা বোঝা যাবে। এটা কদিনের মধ্যে বুঝতে পারবো, কিংবা আমাদেরকে জানাবেন? এটা অবশ্যই আপনি জানতে পারবেন। এটা তো দুদকে মানে বেনজির সাহেবের ইস্যুতে যেমন থেমে নেই, আজিজ সাহেবের ইস্যুতে দুদক থেমে নেই। না, সেটা ওই অ্যাপ্লিকেশনের সূত্র ধরে, রিগান সাহেবের অ্যাপ্লিকেশনের সূত্র ধরে চেয়ারম্যান সাহেব নিজেই বলে দিয়েছেন মিডিয়ার কাছে, একটা স্ক্রুটিনি কমিটি স্ক্রুটিনি করে রিপোর্ট দিবে, তারপরে দুদক তার সিদ্ধান্ত নেবে। দুদক তো আসলে থেমে নাই, কাজ করছে তো।
হ্যাঁ। দুই বাহিনী প্রধান। রোমনগরী পুড়ছে আর দুদুক বাঁশি বাজাচ্ছে, হ্যাঁ নিরুর মতো বাঁশি বাজাচ্ছে দুদুক। আরে আপনি একটা জিনিস দেখেন না, আপনি অনুসন্ধান আজিজ আহমেদ কি করেছেন, সেনাবাহিনী প্রধান সাবেক, একটা মানুষ তার অপকর্মের কারণে এত ঐতিহ্যের অধিকারী, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা যাদের দ্বারা রক্ষা করা হয়, যারা এটার অতন্ত্র প্রহরী, সেই রকম একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উনি যে অপকর্মের খতিয়ান এখন ওনার বের হচ্ছে, ওনার ভাই, আমি তো সিন্স আই এম এ লয়ার ইউ নো, তার ভাই একটা মার্ডার কেসের আসামি, যেই হত্যাটা আমার চোখের সামনে, আমার হাতের থেকে, আমার শরীর থেকে 5 ফিট দূরে ঘটেছে, আমি নিজের চোখে দেখেছি। মানে আপনিও স্পটে থাকতেন কি করে? আমি ছিলাম ওইখানে, গুলি করছে তাকে, দাঁড়াই একদম ঠেকাইয়া, প্ল্যাঙ্ক পয়েন্ট ফায়ার, একদম। মানে আপনি হত্যাকাণ্ড নিজে চোখে দেখেছেন? একদম কোর্টের মধ্যে, আপনি কোর্টের মধ্যে হত্যা করেছে তো হ্যাঁ তাকে। সেটা তো জানি, কিন্তু তো সেখানে আই ওয়াজ, হি ওয়াজ মাই ক্লায়েন্ট, মোরশেদ ওয়াজ মাই ক্লায়েন্ট, যার জন্য তার ট্রান্সপোর্টেশন হয়েছিল। তাকে কি করলেন? না, লাইফ ডেথ সেন্টেন্স না, ডেথ সেখান থেকে মিনিমাইজ হয়েছে, ডেথ থেকে তাকে ইয়াতে নিয়ে আসে না, তার ডেটই ছিল, কনফার্ম ছিল না, ডেথ হাইকোর্টে কনফার্ম ছিল, পরে অ্যাপিলেট ডিভিশন তাকে ট্রান্সপোর্টেশন দিয়েছে, লাইফ সেন্টেন্স। ইয়েস। এখন ট্রান্সপোর্টেশন দেওয়ার পর কি করলেন দেখেন, সেই মানুষটাকে কি করলেন, উনি যখন সেনাবাহিনী প্রধান হলেন, উনি তার এই ভাইকে, এই যে আমরা যেটাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলি, সেইটার প্রিজন সেলে বছরের পর বছর তাকে রেখেছে, এই মিডিয়ার দৌলতে বদৌলতে তাকে করলো কি, পরে এখান থেকে সবাই, সেই ছেলেকে তার কারণে তাকে এত গুরুত্বপূর্ণ কেন হলো? এই যে বেনজিরের কথা বললাম আমি, যেই বেনজির 2014-18 নির্বাচনে সরকারের যে নজিরবিহীন সাহায্য করেছে, তার ঋণ শোধ করতে গিয়ে তাদের বস্তাটা বেড়ে, এই আপনি আজিজ আহমেদের কথা বলেন, 2014-18-তে মানুষের আকাঙ্ক্ষা কি ছিল? সবচেয়ে বেশি করে 18-তে ছিল এই যে সেনাবাহিনী মাঠে থাকলে মানুষ আস্থা থাকে, কারণ মানুষ সেনাবাহিনীর প্রতি এই জাতির আস্থা কোনোদিনই কমবে না। কিন্তু আজিজ আহমেদের মতো মানুষ ওইখানে সেনাবাহিনী প্রধান থাকার কারণে কি হয়েছে দেখেন আপনি, যেটা হয়েছে সেটা হলো এই যে মানুষ যা আশা করেছিলেন সেই কাজ তিনি করতে দেন নাই। এখন সরকারকে, এটা তো নিয়ম কি, আপনি আমি আসসালামু আলাইকুম বললে আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম বলেন, তো উনি সরকারকে এত ভালোবাসা দিয়েছেন, বেনজির এত ভালোবাসা দিয়েছেন, তার বিনিময়ে সরকার কিছু দিবে না ভালোবাসা? সেই ভালোবাসার এখন ক্যাপিটালাইজ করতে গিয়ে এই এত সম্পদ হয়ে গেছে। উনি আজিজ আহমেদ তার ভাইরা কোথায় আছে কি করে জানেন না, দীর্ঘদিন যাবৎ। আপনি এর লক্ষ্য করেছেন দেশের কতগুলা দেশে বিদেশে টেলিভিশনে আজিজ আহমেদ সম্পর্কে কত কথা বলেছে, এবং তার পরিবারে দেখেন তার ভাই টিপু, হি ওয়াজ মাই ক্লায়েন্ট, মারা গেছে সে, জোসেফ, হারিস অবশ্য আমার ক্লায়েন্ট ছিলেন না কখনো। এই জোসেফ, এরা কি করছে, এদেশের শীর্ষ সন্ত্রাসীর একজন মোস্তফা নামে একটা ছেলেকে তার নিজের পিস্তল দিয়ে লালমাটিয়ে গুলি করে মেরে ফেলছিল। এখন এই রকম অফেন্ডারকে সে তার পদের অপব্যবহার করে, এবং সরকার তাকে এইরকম একটা মানুষের প্রতি অনুকম্পা দেখাইছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে জেনারেল মার্সি চাওয়ার পর তাকে ক্ষমাও করে দিয়েছে, অবশ্যই একটা সাডেন স্টেজে কিছুদিন জেল খাটার, কিছু বছর জেল খাটার পরে, 19 বছর পর। দেখুন ব্যাপারটা হলো এই না, তারপর তো হলো কি, তার জেলের কন্ট্রাক্ট তো, যদি অনেক সময় হয়েছে কোন অনেক অফেন্ডার জেলে যাওয়ার পরে তার স্বভাব চরিত্র যদি সন্তোষজনক হয় জেল কর্তৃপক্ষ রিপোর্টে, সে তো জেলেও গিয়ে গডফাদার ছিল, এখানে চাঁদাবাজি করাইতো মানুষকে দিয়ে। সেই মানুষটাকে যখন সরকারের এমন কি দায় থাকাটা ছিল তাকে ছেড়ে দেওয়াটা, তো আমার বক্তব্যটা হলো এইখানটায়, এই আজিজ আহমেদ বলেন, আর এরা সবচেয়ে বড় ক্ষতি করে গেছে জানেন, এদেশের সবচেয়ে ভালোবাসার যে প্রতিষ্ঠান সেগুলোর প্রতি তারা কালিমা লিখে লিপন করে গেছে। পুলিশ, আপনি দেখেন এদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, আমাদের দেশের স্বাধীনতায় আমাদের দেশের সেনাবাহিনীর ভূমিকা দেখেন, সারা জীবন এবং আজও তারা অতন্ত্র প্রহরীর মতো আমাদের দেশের স্বাধীনতা আমাদেরকে। আচ্ছা, এই দুটো বড় সমসাময়িক, এই দুটো বড় ঘটনা আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ, তাই না? এই যে এটা নিয়ে সরকার একটা নিশ্চয়ই একটা বিব্রতকর পরিস্থিতিতে আছে এই কারণে এটা বাস্তবতা, কারণ তার সময়কালে এই দুটো বড় চেয়ারে সরকার ছিল। সরকার যদি কোণঠাসা অবস্থায় থাকে, মাসুদ আহমেদ সরকার বিব্রত মানে কি, সরকার আসলে সরকার হলো নির্বোধ। এখন যদি সরকার আপনার কথায় সত্যিই বিব্রত হয়, না আমরা বলছি না এটা, না প্রতিদিন তো কনফিউজ করতে হচ্ছে গণমাধ্যমে, এটাই তো একটা বিব্রতকর অবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় আজকেও বলেছে, এগুলো বক্তৃতার কথা,
তাকে অ্যাকাউন্টে এনে বিচার করে উনি বললেন জি, জি, জি। দুদুকে সরকারের এখানে কিছু করার নেই। যদি তাই নাকি তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার করে বিচারে মুখোমুখি করে এই সরকার তার দায়িত্ব পালন করবে, এই বক্তব্য তাকে দিতে হলো কেন? না, ওটা তো সেটাকে আপনি এটা তো দিতেই পারে। তার মানে এটা শুনে শুনে- আপনি যতটা আচ্ছা, সরকারকে শুনেন। ধোয়া তুলসী পাতা না, বানাইতে না, চাইতেন, আমার কথা শুনে নেন, মাসুদ আপনি ভাই, আপনার টার্ন উত্তর দেন না এই- প্লিজ। আচ্ছা, ঠিক আপনি আছে। সরকারকে যতটা ধোয়া তুলসী পাতা বানাতে চাচ্ছেন, আমরা তো এই দেশের নাগরিক ভাই, এখানে থাকি, হ্যাঁ আমরা সাপ্রেসড অপ্রেসড আপনাদের দ্বারা, কিন্তু এটা তো নিশ্চিত না, আমরা এখনো অন্ধবধির হয়ে যাইনি, একটা চোখের দৃষ্টি এখনো আমাদের ঝাপসা হয়নি। বক্তব্য সাপ্রেস কি আমি যে কথাটা বলছিলাম, আপনি ওই যে আয়নায় চেহারা দেখতে বললেন না, হ্যাঁ, হ্যাঁ। আমাদের আয়নায় তো আমরা পিছনে কালি লাগাইনি এখনো। না, শুনেন, আর মাসুদ আপনারা ভাই, যে আয়নায় এই সরকারকে চেহারা দেখাচ্ছেন, শুনেন। ওইটার পিছনে কালো কালি দিয়া মুড়িয়ে মাসুদ তারপর ভাই, বলছেন এইবার আপনাদের চেহারা দেখেন। মাসুদ ভাই, যে আমি শেষ করি ভাই, না আমি আপনার সাথে তর্কে যাব শেষ না। করি তো আমাকে বলতে আমি দিবেন। দিবে, আরে আপনি হলেন সরকারের লোক, দুদুকের না, লোক। না, না, আপনার না, এটা সময় আপনার মানে ভুল ধারণা। আচ্ছা, এটা আপনার ভুল তো ধারণা। আমার কথাটা শুনে আমি শেষ করে দিই ভাই, আপনি বলেন। জি। আপনি দেখেন আমি ভদ্রলোকের মতো চুপ করে বসে থাকি, আপনারা না, একটা আমরা তো শব্দ করেন। কখনো আপনাকে অভদ্র বলি নাই। নো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। তো আমি আপনাকে যেটা বলছি, সরকার আজিজ আহমদের অপকর্ম এবং বেনজিরের অপকর্ম, এদের অবসরে যাওয়ার পর সরকার যে জানছে, এটাই সরকারের ব্যর্থতা। সরকার এখন সাধারণ মানুষের সেন্টিমেন্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য সরকার কথা চালাচালি করতেছে। মাসুদ ভাই, এটা সরকারের ব্যর্থতা যে তারা পরে জানলো, আগে জানতে পারলো না, হ্যাঁ। কিন্তু আপনাদের সফলতা কোথায়? আরে আপনি আমাদের সফলতা, যে দেশের রাজনীতি, এই যে বেনজির, আপনি মজার ব্যাপারটা কি, দেশে কোনো রাজনীতি আছে বা ছিল? এই বেনজিরটা কি করেছে? সরকারের কাছ থেকে এত অবাধে এত সম্পদ বানাবার লাইসেন্স কোথায় পেয়ে গেছিলেন তারা? কারণ তারা সরকার যা না চেয়েছে তার চেয়ে বেশি তারা দিয়ে ফেলছিল। মানে এই দুই ব্যক্তি রাজনীতিকে বিরাজনীতিকরণ করেছে, না, গণতন্ত্রকে নষ্ট বিরাজনীতি মানে করেছে, ভোটকে নষ্ট করেছে, এটাই তো বলছেন। মানুষের ভোটাধিকার নষ্ট করছে, হ্যাঁ। জনগণকে, শান্তিপ্রিয় মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। এবং সরকার তখন দেখেছে যে বিনা ভোটে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হলে আজিজ এবং বেনজিরের যে ভূমিকা, ওরা অল্প বয়সে থাকলে তো অনেক আত্মীয় স্বজন বানিয়ে ফেলতো তাদের সঙ্গে, সেইটা ছিল না বলে আর তারা করতে পারে নাই। সরকারও তারা এই আজিজ বেনজিরও বুঝছে যে আমরা সরকারকে, এবং আমি আপনাকে আজকে বলি, আমি নামটা বলবো না এখানে, একজন পুলিশ কমিশনার পুলিশকে অ্যাড্রেস করতে গিয়ে বলছিলেন, হ্যাঁ। এই সরকারকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি, আমরা বসিয়েছি। সরকার রাষ্ট্র চালাবার সময় আমাদের কথা মনে রাখতে হবে তাকে। হি ওয়াজ এ পুলিশ কমিশনার অফ ঢাকা। কোথায় আছেন আপনারা? ব্যাপারটা হলো, এবং আপনি দেখেন শুধু আজিজ, এই বেনজির চলে গেছে, জি। আপনি দেখবেন কিছুদিনের মধ্যে তখন আবার কেউ অবসরে যাবে না, এরকম আবার আজিজ বের হয়ে যাবে, আবার এরকম বেনজির বের হয়ে যাবে, আবার দুটো কোনো সব অবসর, হ্যাঁ, দুটো আবার করবে। আমেরিকা স্যাংশন মানে দিবে, আমরা আবার টকশো করব, হ্যাঁ। উনি বলবে আইন বুঝতে নিজের পারছেন? গতিতে চলছে। অসাধারণ, অসাধারণ। জি জি জি, আরো আসবে। আমরা অনেকদিন থেকে একই সাথে আটকে আছি। বড় ক্ষতিটা নতুন করে issue গেছে আসবে আমাদের না কেন? দেশে, বড় ক্ষতিটা করে গেছে জি, এই জি। জাতির গর্বের দুইটা প্রতিষ্ঠান, এই দুইটা ব্যক্তির কারণে, যে তার কালিমা, ব্যক্তির কারণে কেন প্রতিষ্ঠান দায় নিবে? হ্যাঁ হবে, আপনি হবে না, আমাদের গর্বের বাইরে হবে না মানে এই কারণে হবে হ্যাঁ। যে এই লোক চাকরি সব প্রতিষ্ঠানের সবাই কি এই লোক দুর্নীতিবাজ ওনাদের চাকরিতে মতো? থাকাকালীন সময়, হ্যাঁ, এই কত লোক সৎ চাকরিতে অফিসার আছে না? যখন দেশের এই সৎ অফিসার গুলো তো আজকে লজ্জায় তারা মানুষকে মুখ দেখাতে পারছে না, যাদের জীবনে বাজি রেখে দেশকে ভালোবেসেছে যারা, এই মানুষগুলোকে যেটা করা উচিত, এখানে সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। উনি সরকারকে ধোয়া তুলসী পাতা বানাচ্ছে। না, না, না। সরকারের এই সমস্ত মানুষকে আমি আবারও বলছি, একটা দেশের সেনাবাহিনী প্রধান বানাবার আগে সরকারকে ভাবতে হয় যে আমি দেশের সার্বভৌমত্বের দায়িত্ব যে ব্যক্তিদের উপরে দিচ্ছি, সেই ব্যক্তিটি আসলে কতটা আস্থাবান, সে কতটা চরিত্রবান, যে দায়িত্ব তাকে দিচ্ছি বিশ্বস্ততার সাথে মাসুদ পালন সাহেব, করবে আমাকে কিনা। একটা সোজা প্রশ্ন উত্তর দেন, এই সমস্ত চেয়ারে বসাবেন, কাদের বসানো হবে, সেটা কি একক সরকারের সিদ্ধান্ত থাকে নাকি অনেক অন্য কোনো সিদ্ধান্ত অন্য কারি সিদ্ধান্ত মানতে মানে- হয়? এখন এটা সরকার বলতে পারবে, এই প্রশ্নটা আপনার সরকারের কাছে করা হ্যাঁ। উচিত ছিল। সরকার যদি নিজের সিদ্ধান্তে, অর্থাৎ আমি যদি বাসায় গিয়ে আমার বউকে আমার বুদ্ধি দিয়ে পিটাই, তাইলে আমি আপনার উত্তর দিয়ে পারি যে আমার বউটা তরকারি ভালো রান্না করে এই জন্য ডেইলি গিয়ে পিটাই। আমার বউকে আমি অন্য কারো বুদ্ধিতে পিটাই কিনা, সেটাও একটা কারণ আছে, জি, এইটা আপনাকে জানতে হবে। সুতরাং জি। বউ পিটানো, এই যে বেনজির মানে আর তাদের আজিজ যেটা করেছে, সিদ্ধান্তে তার এই সমস্ত লোকরা চেয়ারে বসতে, আপনি দেখেন না, যখন বিরোধী দলের 28শে অক্টোবর যখন বিএনপি অফিসে হামলা করলো, 10ই ডিসেম্বর বিএনপির মিটিংয়ে, 10ই ডিসেম্বর বিএনপি অফিসে হামলা করলো, জি জি জি, সরকার নীরব থাকলো কেন? বেনজিরের বিরুদ্ধে তখন প্রসিডিং করে নাই কেন? আপনি 2018 সনে আজিজ আহমেদ নির্বাচনকে, সে 2014 সনে বিজেপিতে থাকাকালীন সময়ে উনি যখন নির্বাচনকে যাদেরকে আনলো, সেবার তো আর আর্মি আসলো না, যেই ভূমিকার জন্য
তাদের আসার কথা ছিল, তারা কি সেটা বিশ্বস্ততার সাথে সে পালন করে গেছে? এখন একটা ডিসিপ্লিন ফোর্স, তাদের তো চেইন অফ কমান্ড থাকে, তাদের হেড তাকে ডিফাই করা খুব কঠিন, এটা ইনসাবঅর্ডিনেশন হয়ে যাবে। বেনজির আহমেদ এবং আজিজ সাহেবের মার চেয়ে কি মাসির দরদ বেশি ছিল সরকারের প্রতি? আপনি বুঝতেছেন না তো, তারা সরকার, তারা তো উইথ ইন্টেনশন মেলিস যে আমরা যদি এইটা দেই সরকার খুশি হবে, আমাদের ব্যাপারে অন্ধ থাকবে, নীরবে ঘুমিয়ে থাকবে, ওই ভাগে আমরা মানুষের বাড়ি ঘর চুরি করে নিয়ে এখন যাবো। লাভের লাভটা কি হলো? সবই তো ফ্রিজ, সম্পদ জব্দ। কোথায় পাইলেন আপনি? এখন জায়গা জমি এগুলো তো আর মাদারি বুটে মাথায় করে নিয়ে যাবে না। খুশির সাথে আপনি শুনেন না, অস্থাবর আমি সম্পত্তি আপনাকে আবার বলছি, আর্থিক ভ্যালু আছে। আমি আপনাকে আবার বলছি, অস্থাবরের কথা আপনি পরে আসেন, হ্যাঁ। মানে স্থাবরের কথা পরে আসেন, অস্থাবরে আসেন। আজকে প্রথম আলো এবং আরো 2-3টা পত্রিকা আমি দেখেছি 60 কোটি টাকা উনি উত্তোলন করছে কয়েকদিনের মধ্যে। তো যেই লোকটা দুর্নীতিবাজ, গত 1 মাস যাবত আমরা সবাই জানি, সেই 1 মাসে 4 তারিখে যাওয়ার আগে যদি উনি টাকাটা তুলে নিয়ে থাকে, তাইলে সরকার যদি বলে যে এখানে আমাদের কোনো দায়িত্ব নাই, হ্যাঁ, তাহলে আমরা তাহলে কি কার বলবো? দায়িত্বে 60 কোটি টাকা তুললেন? হ্যাঁ, এই আপনি প্রশ্নটা বুঝেছেন একটু তো আমার দেবেন কথাটা? বারবার? হ্যাঁ, উনি তো বারবার সরকারের ঘাড়ে চাপাচ্ছে। সরকার এটা জব্দ করবে কিভাবে? এটা তো সরকারের আওতাভুক্ত না। কোনটা জব্দ করবে? Just a minute. না বেনাজিরকে প্রিভেন্ট করবে। না, এই আপনাদের মাসুদ ভাই এক জায়গায় Sorry. থেকে আরেক জায়গায় স্লিপ হয়ে যাচ্ছে। না প্রিভেন্ট করবে বেনাজিরকে। শুনেন, এই যে সরকার যে বলছে জব্দ করবে, সরকার তো জব্দ করতে আপনি ভুল করছেন, আমি জব্দ শব্দটা একবারও বলি না, আপনি ভুল করছেন বারবার। না, মাসুদ ভাই, জব্দ শব্দ আমি ব্যবহারই করি নাই। আমি বলছি বেনজির উনি উঠালেন কি করে ভাই, এই আমি প্রেক্ষাপটে? সময় আমি আপনাকে 1 সেকেন্ডে উত্তরটা দিই, আমি আপনাকে পরিষ্কার করে দিই। যখন এটা আইডেন্টিফাইড দ্যাট বেনাজির ইজ এ কারাপ্ট গাই, তখন সরকারের বোঝা উচিত ছিল একটা অসৎ মানুষ যখন মোটামুটি প্রতিষ্ঠিত, তাহলে অসৎ মানুষ আর কি করতে পারে সেই বুদ্ধিজ্ঞান সরকারের না থাকলে দায়ী করবো কি আপনাকে না আমাকে? মানে না, দেখুন, আচ্ছা উনি তো রিটায়ারমেন্টে গেছে 21 সালে। আচ্ছা, আর একটা কথা বলি, যখন 21 কি 22 শুনেন বেনজির সাহেবের বিষয়ে যখন একটা ইনভেস্টিগেশন চলছে, অনুসন্ধান। অনুসন্ধান চলছে, এটা বাংলা টাংলা আমি ভুলে যাই, অনুসন্ধান চলছে এবং ওনার অ্যাকাউন্ট এবং এই জায়গাগুলো জব্দ করা হয়েছে, তখন উনি বিদেশে চলে যেতে পারেন, এই যাওয়াটাতে নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো না? সেটাই বোধহয় উনি বারবার বলতে Exactly, চাচ্ছেন, that is এই what I জায়গাটায় like to নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো না? হ্যাঁ, ফাইন। এই মাসুদ This ভাই, is what I like to say. আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি বললেন যে আপনি টাইমলি যদি নিষেধাজ্ঞা দিতেন তাহলে সে পালাতে পারতেন। হ্যাঁ। এইটাই দেখেন, শুনেন, হ্যাঁ, যখন একটা অনুসন্ধান কার্য শুরু হয়, অনুসন্ধান কার্যের শুরুর সঙ্গে সঙ্গে ট্রাভেল ব্যান দেওয়া যায় না। না, আপনি দুদকের কথা বলছি না, আমি না, আমি I'm সব talking about ক্ষেত্রেই- government. না, মাসুদ ভাই, আমি একটু বলি, সব ক্ষেত্রেই আপিল বিভাগের যে রায় হয়েছে সেটা দুদকের মামলা হয়েছে, কিন্তু ডাইরেকশনগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল, নট অনলি দুদক, গভর্নমেন্টের জন্য এটা না কিন্তু খুশি আমি জানি না আইনের মানুষ তো না, না, আপনারা একটু প্রবীণ বলি। বা প্রজ্ঞাবান, কিন্তু আমি জানি চট্টগ্রামের কয়েকজন দুটো এই ব্যবসায়ী ঋণ খেলাপের অভিযোগে একজন শিল্পপতির 2 সন্তান, তাদেরকে কিন্তু বিদেশ যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে মাত্র কদিন আগে দুজন ব্যবসায়ী শিল্পপতিকে। দেখেন, সেটা হলো এনআই অ্যাক্টের মামলা। হ্যাঁ। এনআই অ্যাক্ট, নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের জি, 138 মামলা, হ্যাঁ। অর্থীন আপনি ওইটা বাদ দেন। আচ্ছা, বেনজির এবং আজিজের এইটা বিদেশে যাওয়ার ব্যাপারে সরকার এখন পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় না দেখেন, কেন? আমি একটু বলি না মাসুদ বলেন ভাই, আপনি। আপনি আমাকে বলার সুযোগ দিন। Please. সরকার বলুন, দুর্নীতি দমন হ্যাঁ। কমিশন বলুন, সুপ্রিম কোর্টের গাইডলাইন মানতে হবে। এটা সরকারের জন্য বাধ্যকর, আমাদের জন্য বাধ্যকর। আমি যখন দুদক যখন একটা ইনকোয়ারি শুরু করে, শুরুর প্রাথমিক স্টেজেই একটা মানুষকে বিদেশ যাওয়া বন্ধ করা যায় না। শুরুর প্রাথমিক স্টেজে তার কিছু প্রাথমিক তথ্য উপাদান সংগ্রহ করতে হয়। এই প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করে আপনার মধ্যে যখন মনে হবে যেটা অপরাধলব্ধ আয় বা অর্থ বা সম্পত্তি, তারই একটি ধারাবাহিকতা একটা পর্যায়ে গিয়ে ট্রাভেল ব্যান চাওয়া হয়। কাজেই এই ট্রাভেল ব্যান চাইতে হলে কিছু প্রিকন্ডিশন ফুলফিল করতে তাহলে হবে। আপনাদের আইনটা কি সংশোধন করা উচিত না? জাস্ট আমি একটু বলি ম্যাডাম, কাজে এখানে তো কিছু সময় ক্ষেপণ হচ্ছে মাসুদ ভাই। এই সময় ক্ষেপণে তো উনি চলে গেলেন। এই শুনেন, আপনি 20-22 দিনের মধ্যে জব্দ হলো, হ্যাঁ। তারপরে প্রপার্টি সিজড হলো। আমি দুই কিন্তু দফায়। আপনি যেটা করতেছেন, আমি আবার আপনাকে উইথ অনার আমি বলছি এখন কথা। আপনি যে তারপরে মাসুদ আপনি একটা আমি second। সরকারের উদাসীনতা বেনজিরদেরকে দুর্নীতি করতে সাহায্য করেছে, আজিজকে বেনজিরকে দেশ থেকে সম্পদ নিয়ে পলাতে সাহায্য করেছে, এইটা হলো আমার বক্তব্য। আমি দুদক ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি। না, সরকার আমি যদি সেটা বলছি না। intention- একটা কথা আপনার সঙ্গে আমি পার্টলি এগ্রি জি, করি, জি। হ্যাঁ। সরকারের উদাসীনতা। এক্স্যাক্টলি এই জিনিসটা হতে পারে, এটা আমি মনে করি। কোন উদাসীনতায় উনি দুর্নীতি করেছেন, না, কোনটা, নাকি উদাসীনতায় দেশ ছেড়ে চলে গেছেন? মাসুদ ভাই যে কথাটা বলতে চাচ্ছেন,
মানে উদাসীনতা যেটা আমি বুঝি সেটা হলো সরকার যদি ভালো করে ওনাকে পরখ করতে দেখতো Exactly. তাহলে হয়তো বা এত দুর্নীতি করতে হতো পারতেন না। এবং ওনার করার পরেও পালাতে পারতেন না। এবং ওনার বিরুদ্ধে একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়া উচিত ছিল। Exactly. হ্যাঁ। এটাই বা উনি বলতে চাচ্ছে। দেখুন এটা তো আমরা অনেক আগে থেকেই বলে আসছি, কোনো জায়গায় দুর্নীতি হলেই সরকারি অফিস আদালতে আমলা দেন, জি। আপনি সঙ্গে সঙ্গে দুর্নীতিকে পাঠিয়ে দেন। কিন্তু আমরা তো আগে থেকেই বলে আসছি, আপনি নিজের একটা টিম করেন, টিম হ্যাঁ। করে ইনকোয়ারি করে ডিপার্টমেন্টাল প্রসিডিং করেন, ডিপার্টমেন্টাল প্রসিডিং এ যদি সেটা প্রুফ হয়, খুরশিদ ভাই, আপনি একটা না, না, counter কিন্তু- intelligence আছে না? আপনি একটা punitive action নেন, তারপরে আপনি কিন্তু দুদক পাঠান। খুরশিদ আলম, আমি যে জায়গাটা জানতে চাই সেটা বারবারই আমি বারবার বলছি যে উনি যে দেশ থেকে চলে গেলেন, এটাতে নিষেধাজ্ঞা দেওয়া যেত কিনা? না, আপনি ব্যাখ্যা দিলেন, হ্যাঁ, আপনি ব্যাখ্যা দিলেন যে দেওয়া যায় না। না না না, আপনি তো আবার উল্টো বুঝছেন। নিষেধাজ্ঞা দেওয়া যায়, নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমাকে কিছু তথ্যপত্র সংগ্রহ করতে হবে। আমি আজকে একটা লোকের অনুসন্ধান শুরু করে কালকে ওনার ট্রাভেল ব্যান চাইতে পারবো না। আপনার কথা আপনাকে চাইতে বলছেন না তো, আপনি ভুল আপনাকে- করছেন বারবার। আপনি দুদকে আপনাকে- নিচ্ছেন কেন? আপনি দুদকের আমি ঘাড়ে আবার দায়িত্ব বলি, কেন নিচ্ছেন? খুরশিদ ভাই, সরকার। খুরশিদ ভাই, রাখেন, খুরশিদ ভাই, আপনি পরিষ্কার হন। আমি বলি, এটা না, না, আমি দুদক আপনাকে ব্যান এক দিবে না তো, second, এক দুদক second। নিষেধাজ্ঞা দিবে এটা আমরা খুরশিদ ভাই, বলছি না, আমরা বলছি আদালত। ভাই, আদালত সেখানে সরকার না, 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 আমি তা বলছি না। সরকারের তো একটা ভাই। মামলা থাকতে হবে। হ্যাঁ। দেখুন, সরকারের তো একটা মামলা দেখুন থাকতে আমার হবে। দিকে তাকান। জি। হ্যাঁ, হ্যাঁ। আমার বক্তব্যটা আবার ডোন্ট মিসলিড। না, না, আমি mislead করছি না। আমি মানে আমি আপনাকে রাষ্ট্রপক্ষ বলি, কোনো মামলা না সমা- করলে সমা- চাইতে পারে না। তাই হ্যাঁ, সমা- চাইতে কিভাবে? সমা ইসলাম, আপনি জি, একটু শোনেন। জি। আমার বক্তব্য হলো সরকারের কারো কিছু করার আগে, দুদকের জানার আগেও সরকার জানা উচিত ছিল। আমার ধারণা সরকার জানে না বেনজির দুর্নীতিবাজ। এটা যাই বলুক না কেন, যে যে ভাষায় বক্তৃতা দেখ, আমি এটা বিশ্বাস জি, করি জি, এই দেশের জি। নাগরিক। জি। কিন্তু আমার বক্তব্য হলো এইরকম একটা দুর্নীতিবাজ মানুষ যখন সরকারের কাছে তার চরিত্রটা পরিষ্কার হয়ে গেছে, তখন সরকারের সর্বপ্রথম দায়িত্ব হলো ওই ব্যক্তিটাকে সরকারের সার্ভিল্যান্সে নিয়ে আসবে। সে কোথায় যাচ্ছে, কি করছে না করছে। আপনাকে একটা উদাহরণ দেই আমি। ওইটা একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে পারতো। আমি বলতে ওইটা Departmental ডিপার্টমেন্টের proceeding চাকরিতে করতে দেয় কেমনে করবে? আমি বলছি তার খাওয়া দাওয়া চলাফেরা, সে দেশ থেকে ভাইগে যাবে কিনা। আপনি দেখেন এই দেশে অনেক সেন্সিটিভ মামলা হয়েছে না, অনেক ট্রাইব্যুনালে মামলা হয়েছে না। আমি দুইটা উদাহরণ, ছোট উদাহরণ। একটা লোককে পাবনা থেকে ধরে নিয়ে আসলো, না, ফিফটি সেটা ফোরে। কিভাবে করতে, দেখেন, কোন প্রক্রিয়ায় পারতো কিনা সরকার, কোন Of course প্রক্রিয়া উনি যেটা পারবে। পারছো বলছেন, সেটা কোন প্রক্রিয়া সরকার পারতো কিনা সরকার- বিদেশে নিষেধাজ্ঞা দেওয়া? হ্যাঁ, সরকার পারবে। হ্যাঁ। সরকারের কাছে যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে, Exactly. রাখেন, ক্রেডিবল ইনফরমেশন থাকে এবং সেই ইনফরমেশনটা যদি স্পেসিফিক হয়, সরকার তখন আদালতে আবেদন করলে ওই 8টা গাইডলাইনের মধ্যে পড়লে সরকারকেও আবেদনে আদালত নিষেধাজ্ঞা দিতে Exactly. পারে। সরকার কি কোনো আবেদন করেছে? এই মামলায় ব্যানার্জির হ্যাঁ। মামলা- প্রশ্নই আসে না। সরকারের তো কোনো মামলা হয়নি। হ্যাঁ, ব্যানার্জির সেজন্য মামলাই তো তাহলে- হয় না বেনজিরের নামে এখন। হ্যাঁ, আপনারা তো কেন না, আমি বুঝতেছেন সেটা না? জানি। সুতরাং তার বিদেশে যাওয়াতে তো কোনো বিধিনিষেধ নাই, উনি চলে গেছে। আর আপনারা যে বিধিনিষেধ আরোপ করবেন সেটা তো একটা টাইমের ব্যাপার, না, সময়ের ব্যাপার। না, বিষয়টা এখন তো আর সেভাবে নাই। হ্যাঁ। এখন বিষয়টা মাসুদ ভাই বা আপনার প্রশ্ন দেখি যেটা ধরন হচ্ছে, তার বিরুদ্ধে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আপনি ফাইন্ড আউট করছেন, হ্যাঁ। আপনার তো বোঝা উচিত ছিল যে লোকটি চলে যেতে পারে। লোকটা চলে যেতে পারে। আপনি অনুসন্ধানের শুরুর সঙ্গে সঙ্গে তার ট্রাভেল ব্যান দেওয়া, একটা জন্য embargo আবেদন দেওয়া। করা উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ। আদালত দেখার না দেখ, আপনার একটি স্বচ্ছতার কারণে আপনি আবেদন করা হ্যাঁ, হ্যাঁ। উচিত ছিল। হ্যাঁ, সেখানে আপনারা করলেন না কেন? না না, সেটার জন্য তো আমাদের ইনফরমেশনগুলো এক্স্যাক্টলি কারেক্টলি আসতে হবে। এখন যেমন আসছে, হ্যাঁ। ওনার অপরাধ সম্পত্তি পাওয়া গেছে, সেগুলি সিজ হয়েছে, সময় ব্যাংক ইসলাম, অ্যাকাউন্ট আপনি সিজ হয়েছে। পুলিশের বাঁশির হুইসেল শুনেছেন কখনো? পুলিশের হুইসেল কেন দেওয়া হয় জানেন আপনি? হ্যাঁ, সতর্ক ডাকাতির করতে, স্পটে হ্যাঁ। বলতে হয় আমরা আসছি, তোরা তাড়াতাড়ি ভাগ। ওই যে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় বুঝেছেন বলে তো? আজকে আমরা অমুক এলাকায় চিরুনি অভিযানে যাচ্ছি। সরকারের হ্যাঁ, এত চিরুনি উচ্চ অভিযানে পর্যায়ের যাওয়ার দুর্নীতিবাজ সময় আগে চোর ডাকাত সব আপনারা চলে জানেন যায়। না। এটা আসলে একটা বোকামি। হ্যাঁ। আপনি কোনো জায়গায় কোনো যখন একটা অভিযানে জি। যাবেন, ওটা আগে থেকে ডিসক্লোজ করতে নাই। তাই তো করা যেমন হয়। ট্র্যাপ হ্যাঁ। কেস করা হয়, জি। ফাঁদ মামলা, কখনো এটা প্রকাশ করতে না, নাই যে প্রকাশ- আমি ফাঁদ মামলায় যাচ্ছি। না, তাই তো আপনি পারবেন না। কিন্তু- তাই তো কিন্তু- আপনি কিন্তু- নিজেই প্রকাশ কিন্তু করুন। খুরশিদ সাহেব, আমাকে আলোচনা শেষ করতে হবে। আপনারা যখন একটা বিষয় নিয়ে অনুসন্ধান করছেন এবং তার অবশ্যই একটা আমলও নিয়েছেন গণমাধ্যমের ভিত্তিতে, এবং এটা তো আপনারা যখন দেখছেন আদালত এই নির্দেশনা দিল, তখন তো এটা আপনাদের মাথায় থাকা দরকার ছিল যে আমরা যখন অনুসন্ধান করছি সমা, এবং আমি আপনাকে একের আরো পর এক সহজ করে দিই। বিষয়গুলো আমরা সমা দেখছি, ইসলাম, ঠিক, সমা তাহলে উনি ইসলাম, দেশ ছেড়ে চলে সমা যেতে ইসলাম, পারেন। আমি আপনাকে আরো সহজ করে দিই। হ্যাঁ। বিরোধী রাজনীতি যারা করে, জি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন, তিনিও এয়ারপোর্টে যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ওনাদের ক্লিয়ারেন্সের জন্য। যেই ফখরুল ইসলাম আলমগীরের আমার ব্যক্তিগত ধারণা ওনার সম্পর্কে, উনি 6 মাসের বাজার করার টাকা ওনার নিজের কাছে নাই। 6 মাসের বাজার করে খাওয়ার মতো টাকাও, তাইলে একটা মানুষে, সেই মানুষটা যখন দেশে যায় তাকে ডিটেইন করা হয় ফর আওয়ার্স টুগেদার ইন দ্য এয়ারপোর্ট। কিসের বেসড অন দি রিপোর্টস অফ দি ইন্টেলিজেন্স অর সামথিং লাইক। সেইখানে যারা 600 কোটি টাকা দুর্নীতি করলেন, তারা এয়ারপোর্ট থেকে হাতি নিয়ে চলে যাচ্ছে, আমাদের ইন্টেলিজেন্স ওই সময় তাদেরও ঘুম ভাঙে না।
শুনলেন তো, তাহলে আপনার কোনো জবাব আছে এটা, আর আপনি কিছু বলবেন? অবশ্যই আছে। কি বলেন, শেষ করব অনুষ্ঠান। বিদেশ যাবেন, এয়ারপোর্টে অনেকগুলো প্রসিডিউর থাকে, সেই প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হয়। আপনার জন্য যেটা, মির্জা ফখরুলের জন্য যেটা, আমার জন্য সেটা। হ্যাঁ, যেহেতু বেনজির আহমেদের জন্য কি সেটা? অবশ্যই। দেখুন, মির্জা ফখরুল একটা পলিটিক্যাল পার্টি জেনারেল সেক্রেটারি, নিশ্চয়ই একটা ভালো উনি পজিশন হোল্ড করে একজন রাজনীতিবিদ, সৎ মানুষ, এটা বলে নেন আগে। না, আমি ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে আমি জানি না, এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই। মাসুদ ভাইয়ের কথাটাই যদি আমি সৎ হিসাবে ধরিনি, আমি এটা নিলাম। কিন্তু কথা হলো, একজন পলিটিক্যাল পার্সোনালিটি যখন বাইরে যায়, ইন্টেলিজেন্সের দায়িত্ব আছে ওনার বিষয়টা ক্লিয়ার করা। সেই জন্য যদি আধা ঘন্টা অপেক্ষা করতে হয়, সে তো মহাভারত ওষুধ। না, আর এই যে বেনজির সাহেবের এত বড় দুর্নীতি থাকলে, না শুনেন না, দেখুন শুনেন, পলিটিশিয়ানরা বাইরে গেলে, আপনি ভুল করছেন তো, বিরোধী রাজনীতিবিদ বাইরে গেলে ইনভেস্টিগেশন করতে হয়, আর সব দেশেই হচ্ছে। তো বেনজির সাহেব করতে গেলে এগুলো করতে হয় না? না, অবশ্যই বেনজিরের কাছে শুনেন, হয় কি হয় না, অবশ্য হওয়া উচিত। তার মানে হয়নি তো? না, হয়নি। কেন হয়নি সেটা আমরা খতিয়ে দেখব। শুনেন, খতিয়ে দেখবেন তো? অবশ্যই দেখব। কি দেখবেন? আমি আপনাকে বলি, আপনি আমার দেশ সম্পর্কে তো বলছেন, আপনি ইউএসএ তে দেখেন হাসমানি ট্রায়াল যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, বাইডেন ক্ষমতা থাকা অবস্থায়, এটা কি ওই সময় হয়েছিল, ও যখন ক্ষমতায় ছিল? না। হ্যাঁ, তো হয়নি। মানে কেন হয়নি? না, এটা অনেকে বলছে পলিটিক্যাল ট্রায়াল। না, ঠিক আছে, আমি ট্রাম্পের বিষয়ে যাব না, আমাদের দেশে থাকি। আমি এক্সাম্পল আনবেন, আপনারা লয়াররা খালি এক্সাম্পল আনেন, শুধু রেফারেন্স নিয়ে আসেন। তৃতীয় ব্যক্তি না, রেফারেন্স নিয়ে আসে, আমি ওই জায়গাটাতে জানতে চাই। তৃতীয় সন্তান কিন্তু এখন আসেন আলোচনায়। আমি আসবো আবার আলোচনা, কিন্তু আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাই। সেটা হচ্ছে বেনজির সাহেব কি করে চলে গেলেন, এটা কি আপনারা ইনভেস্টিগেশন করবেন? আমরা খতিয়ে দেখব। কি আমাকে পরিষ্কার করে বলতে হবে? কি আমরা খতিয়ে দেখে তারপর আপনাকে আরেকটা প্রোগ্রামে বলবো। কি খতিয়ে দেখবেন? প্রয়োজনে আমরা এটা খতিয়ে দেখে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করব। কি খতিয়ে দেখবেন? এই যে উনি কিভাবে গেল, যদি যায়, এখনো তো উনি গেছে কিনা আমরা কনফার্ম না। ওনার 6 তারিখ দুদকে আসার কথা, আমরা এখনো বিশ্বাস করি উনি 6 তারিখ দুদকে আসবেন। কাজেই এই যে প্রেডিকশন গুলা বা নিউজ গুলা, এটা তো আমার তো অফিশিয়াল কোনো ইনফরমেশন, অফিশিয়াল কোনো ভিত্তি নাই, আপনারা ধরে নিচ্ছেন উনি 6 তারিখে আসবেন। কিন্তু যদি দেখেন যে উনি দেশে আর নাই, এবং কিভাবে উনি দেশ ত্যাগ করলেন, তাহলে আপনাদের ফার্দার স্টেপ কি হবে? ওনাদের কোনো ক্ষমতাই নাই, রাখেন ওনাদের কোনো ক্ষমতাই নাই, রাখেন। আমরা সেটা খতিয়ে দেখে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়াটা কি? আইনি প্রক্রিয়াটা হলো, আমরা যাব আদালতে, এবং আদালতে পত্রিকা বিজ্ঞাপন দিবে, আপনি হাজির হন, ইত্যাদি। রাখেন না মাসুদ ভাই, এগুলো তো লিগ্যাল প্রসিডিউর, এগুলো তো আপনাকে মানতে হবে। ভাই আমি মানি না, এই কথা তো বলি না। আপনি তো করে আসছেন 87 88 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। আমি তো সাধারণ মানুষ, আমাকে একটু বলতে হবে তো। না, আমি এগুলো তো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। আদালত কি হবে? আদালতে কি চাইবেন? করতে পারবেন কোন ট্রায়াল, এগুলো তো আপনাকে করতে হবে আদালতের। আমরা শুনেন আমার এক লাইন কথা, আমি একটু দৃষ্টি আকর্ষণ কি করবেন? আমরা দৃষ্টি আকর্ষণ করব যদি আপনাদের কথা সত্যতা পাই, নাম্বার 1। নাম্বার 2 হলো, সেই আদালতে যাওয়ার আগেই আমার 2 মাসের মাথায় হাইকোর্ট ডিভিশন একটা প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে। আমরা প্রয়োজনে সেখানেও আদালতের দৃষ্টি আকর্ষণ করব। মানে আমরা যেখানে যেখানে গ্যাপ পাবো সেখানেই আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। আপনাদের দিকে আদালত যদি দৃষ্টি না দেয়, না অবশ্যই দিবে, হোয়াই নট। আদালতের আদেশেই তো আমরা প্রোগ্রেস রিপোর্ট দিব। আচ্ছা, তার মানে দুদকের এই এখতিয়ার আছে, এই সক্ষমতা আছে যে তিনি যদি 6 তারিখে না আসেন, তাহলে উনি দেশ ত্যাগ কি করে করলেন সেটা আপনারা ইনভেস্টিগেশন কিংবা কৈফিয়ত চাইবেন। সেখানে আমাদের দেশ ত্যাগ করেছে সেটা আমাদেরকে কনফার্মেশন হতে হবে। তাহলে কার কাছে কৈফিয়ত চাইবেন? আমাকে তো আগে এনশিওর করতে হবে উনি ইমিগ্রেশন ক্রস করলেন কি করে। এক্স্যাক্টলি সেটাই তো আমরা জানতে চাবো। শুনেন, ওটাই তো আমরা জানতে চাবো, কিভাবে ইমিগ্রেশন ক্রস করব। আপনি তো ভাষা কথার উপর তো কোনো যুক্তিতর্ক, আমি আপনাকে বলি, যুক্তিতর্ক করতে আপনাদের যাকে নিয়ে এত কনসার্ন সেই ব্যক্তিটা আদৌ আছে কিনা, এটা আপনাদের ব্যক্তিগত ইনভেস্টিগেশন নেই। আমার 6 তারিখ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আমাকে তো 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি বারবার উনি যেটা বলছে দুদক তার পদ্ধতি অনুসারে কাজে যাবে। আমার বক্তব্য হলো বেনজির দুর্নীতিবাজ দীর্ঘদিন। আপনি দেখেন সেই বোট ক্লাব, সেখানে যে অনাচার তিনি করেছিলেন, সরকার কি তার বিরুদ্ধে কোনো প্রসিডিং নিয়েছে? একটা ওয়ার্নিং লেটার পর্যন্ত দেয়নি। বেনজির দুর্নীতিবাজ, এটা কিন্তু মানুষের কাছে দীর্ঘদিন যাবত পরিচিত। না, মানুষের কাছে পরিচিত, কিন্তু এটা আইনি ফ্রেমে আসতে গেলে তো একটা কাঠামো লাগবে। না, সরকারের কাঠামো মানে কি? সরকারের কোনো নাগরিক দেশের সুনাম রক্ষায়, সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কোনো নাগরিক দ্বারা, সরকার দেশের কোন নাগরিকের দ্বারা ক্ষতি হতে পারে। আচ্ছা, এই মানুষ থেকে সরকারের অ্যাকাউন্টে নিয়ে আসবে। আপনি তো প্রথমেই বলেছেন
যে বেনজিরদের কাছে সরকারের কৃতজ্ঞতা আছে, যদি কৃতজ্ঞতা থেকে থাকে মানুষ তো তাই বলে সুনাম এখন। ধন্য হচ্ছে কি হচ্ছে না সেটা তো সরকারের কনসার্ন না, এটা তাইলে ব্যাপারটা কি? এটা তো উনি বলছেন। তাইলে শুনেন, এটা উনি তাইলে শুনেন, ওই যে একটা হিন্দি সিনেমা দেখেছি, হ্যাঁ, দেখেন, বলেন। ওই সুনীল দত্তের ছেলে নাকি সঞ্জয় দত্ত, হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ। করেছে কি জানেন, হ্যাঁ। মানি ব্যাগ চুরি করে পুলিশের, তারপর জিজ্ঞেস করতে আসে যে মানি ব্যাগ চুরি করলে কয় টাকা দিতে হয়, তো বলছে এত টাকা, পরে টাকা দিয়ে চলে গেছে, পরে বলছে পানের দোকানের কাছে রাখা দাও, পরে ওই পুলিশ যারে বলছে তার কাছে রেট নিছে, সে দেখে যে তার মানি ব্যাগই নাই। ব্যাপারটা হলো না, এটা না, আসলে আপনি মাসুদ আমি ভাইয়ের- আলোচনা শেষ করে মাসুদ নিয়ে আসি। ভাইয়ের বা মানে যেটা আমি কনসেপ্ট বা যেটা জি। ধারণা, যেটা কনক্লুশন, যে করেই হোক আমাকে সরকার No, not at all. আমি সরকারকে আমাকে একটু ডিফেন্ড No, আপনি ভুল করছেন। আমি বলছি এই যখন অফেন্ডারকে, এই রকম বোনাফাইডি অফেন্ডারকে কোন অবাধে চলাচল প্রিভেন্ট করার জন্য ইট ইজ অনলি দি গভর্নমেন্ট। না মাসুদ ভাই, আপনি একজন আইনজীবী, শীর্ষ আইনজীবী, একটা অফেন্ডার যদি আমি একজনকে বলতে হয় তার বিরুদ্ধে প্রসিকিউশনটা তো প্রুফ করতে ভাই হয়। আপনাকে অপেক্ষা করেন দুর্নীতি, আপনি দুর্নীতির অনুসন্ধান এবং তদন্তের পরে আপনি বলেন। না, হ্যাঁ হ্যাঁ, আপনার এটা এখন বলার দরকার নাই, কিন্তু আমরা বলছি দেশের মানুষ বলছে, জি, জি। ইতিমধ্যে দেশের মানুষ বলতে খবর পারে। হয়ে গেছে। কিন্তু আচ্ছা, আপনার তৃতীয় নয়ন কি জানি বলছিলেন, না, তিনজন আর আরেকজন। না, আর একটা আলোচনাটা শেষ করে আনতে হবে কি, হ্যাঁ। আমি ছোট্ট করে আনবো, আমাদের আলোচনা অনেক হ্যাঁ, দীর্ঘ হয়ে গেছে। please। শুধু দুজনের আইনজীবী, আমি দুজনের কাছে একই প্রশ্ন রাখবো, ছোট্ট করে উত্তর দিবেন। বলেন। একটা ইন্টারন্যাশনাল কিলিং হয়ে গেছে, সেটা অন্য দেশের টেরিটরিতে হয়ে গেছে, আমাদের সংসদ সদস্য মিস্টার রানার এখনো তার ডেড বডি কিন্তু ট্রেস আউট, হ্যাঁ, ডিএনএ টেস্ট। তো এটা যদি ইন্টারন্যাশনাল মার্ডার হয়ে থাকে, আসামিতে তো 3 দেশেই ধরা পড়েছে, বিচারটা কোন আইনে হবে? না, এই দেখুন, এটা আমি আগে বলবো না, জি, মাসুদ ভাই বলবেন। বিচারটা কোন আইনে আমি হবে? যদি আপনি ইফ ইউ ক্যান অ্যালাউ মি, আমি আই ক্যান স্পিক, আমি একটা লাইনে বলি, প্লিজ বলে দেন। জি, শেষ করবো আমি এটা দিয়ে দেখেন, একদম। এটা কিলিংটা হয়েছে প্লেস অফ অকারেন্স কলকাতা। জি। হ্যাঁ, কলকাতার একটি ডিস্ট্রিক্ট শহরে, হ্যাঁ। যেখানে বারাসাত মনে হয়। বারাসাত, জি। সেখানে যদি কিলিং প্লেস অফ অকারেন্স হয়ে থাকে, মার্ডারের বিচারটা সেখানেই হবে। Exactly. বারাসাতের সেশন যদি Exactly. হবে, সেখানে ইনভেস্টিগেশন। Exactly. তাহলে এখানে যে 3 জন ধরা পড়লো তাদেরকে কি করা হবে? এটা আমাদের এখানে ওই যে- মামলায় যদি তাদের ওই মামলায় যদি তাদের সম্পৃক্ত করে, তাহলে ওই মামলায় তাদেরকে পাঠিয়ে এবং দিতে হবে। এবং এখানে জয়েন্ট ইনভেস্টিগেশন হতে কোনো আইনগত বাধা নেই, এবং আপনি আমার দেশের আসামিকে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় সে দেশের ওই এবং ভারতের সাথে সেই চুক্তি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি আছে, বুঝছেন? ওই আদালতে আপনি তাকে সোপর্দ করে ট্রায়াল ফেসের জন্য ওখানে দাঁড় করাতে না, পারেন। তারপরে যে- তার মানে ভারতীয় আইনে তাদের বিচার হবে, না, তাই তো? শুনেন, আমি বলি। এই আমি আপনাকে বলে দেব। দণ্ডবিধিতে তাদের বিচার হবে, আমি এবং আপনাকে বাংলাদেশের বলছি। যে 3 জন শোনো, ধরা আমি আপনাকে পড়েছে বলি। ওদেরকে ভারতে পাঠাতে শোনো, হবে। আমি খুব সংক্ষেপে আপনাকে বলি। ইনভেস্টিগেশন শেষ হলে কি- ভাই আমি বলি আচ্ছা, আপনাকে, শোনো, জি, জি, খুব জি। সিম্পল। 302 হ্যাঁ, যার হাইয়েস্ট পানিশমেন্ট হলো ক্যাপিটাল, অর্থাৎ জি, জি, জি। মৃত্যুদণ্ড। হ্যাঁ, এটা ভারতের 302 প্যানাল অফেন্সের, পাকিস্তানের, বাংলাদেশের একই অপরাধের একই শাস্তি। জি। আর অফেন্স প্লেস অফ অকারেন্স যেহেতু ইট ইজ ইন কলকাতা অর নিয়ার বাই ডিস্ট্রিক্ট, দেয়ার ইজ এ ক্রিমিনাল জুরিডিকশন, কোর্টের জুরিডিকশন আছে, বিচার ওইখানেই হবে। কাঠমান্ডুতে ধরা পড়ুক অথবা আমেরিকাতে যিনি পালিয়ে গেছেন তাদেরকে ধরে নিয়ে আসবে, এবং ভারতের সঙ্গে আমেরিকার বন্দি বিনিময়ের চুক্তি আছে। বাংলাদেশে যারা আছে, যারা এখানে আমাদের দেশের ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে ইতিমধ্যেই কনফেস করে ফেলছে, মানে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, তাদেরকে যদি মনে হয় যে যে সমস্ত এভিডেন্স আসছে সেগুলায় তাদেরকে ইমপ্লিকেট করা যায় এই মামলায়, তাহলে অটোমেটিক্যালি দে উইল অলসো গো টু দি রাইট ক্রিমিনাল জুরিডিকশন, যেখানে কলকাতা বা কলকাতার পাশের শহরে যেখানে হত্যা হয়েছে জি, জি, জি। সেখানে গিয়ে বিচার হবে। আচ্ছা, তার মানে আমাদের দেশের আইনে বিচার হচ্ছে না। আমাদের আইনে মানে কি এটা আইনে হলো- বিচার হবে না মাসুদ ভাই, এখানে একটু পরিষ্কার, ওটা হলো আমাদের আইনে বিচার মিন্স যেটা কিলিং, হত্যাকাণ্ড, হ্যাঁ, সেটা ওইটা। ওখানে বিচার হবে। হ্যাঁ। আর আমাদের এখানে অ্যাবডাকশনের যে মামলাটা হয়েছে ওটা না, ইনভেস্টিগেশন শেষ হলে No, 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 বোঝা- আমার আপনি একটু বোধহয় এখানে জানার একটু ভুল কথা করে আছে, আমি যাচ্ছেন। একটু জানতে তাকে চাই, কিন্তু শেষ করে অ্যাবডাকশন নিয়ে- হয়েছে ফ্রম কলকাতা। Exactly, He is not exactly. transported from Bangladesh to হ্যাঁ, but Kolkata না, না, by the abductors. না মাসুদ ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এখানে ওনার মেয়ে যে মামলাটা ওটা তো করেছে, অপহরণ মামলা, হত্যা মামলা না। এটাই তো অ্যাবডাকশনের মামলা। না, ওইটা যেটা করেছে ওইটা হয়তো রিপোর্ট ইনভেস্টিগেশনে না, দেখা না, যাবে কিন্তু- যে এখান থেকে অপহরণ তাকে করাই হয় নাই। না, আমি শোনেন তো না। আবার সেটাই প্রমাণও বলছি। হতে পারে এখান থেকে হ্যাঁ, করেছে। শোনেন না একটু। উনি তো স্বেচ্ছায় গিয়েছে কলকাতা। হ্যাঁ, উনি তো তাইলে আর স্বেচ্ছায় অপহরণের গিয়েছে। মামলা হচ্ছে না না, এখানে। সেটাই তো এখন আন্ডার ইনভেস্টিগেশন, এখানে কোনো কনস্পিরেসি আছে কি না, না। ওটা নিয়ে আমাদের না, না, মন্তব্য করার কিন্তু দরকার আমি নেই, ছোট ওটা করে একটু ইনভেস্টিগেটিং জানতে এজেন্সি চাই। যাদের মামলাটা তারা হলো বেশি জোর অপহরণ, করবে। আমরা ছবি দেখেছি, উনি হাস্যোজ্জ্বলভাবে ভ্যানে করে চলে যাচ্ছেন ওপার বাংলায়। কিন্তু কথা হচ্ছে যে তাহলে যদি এটাকে ট্রান্সপোর্ট করা অপহরণ মামলাকে যদি হত্যা মামলা নিয়ে আসা হয়, ওনার তো ডেড বডি এখনো ট্রেস আউট, কি করে এটা হত্যা মামলা এখানে হবে? আমি একটু আপনাকে জাস্ট আমার যতটুকু ধারণা ক্ষুদ্র, ডেড বডি ছাড়া একটা কিলিং কেসের বিচার হবে না, এইটা হ্যাঁ, একদম সত্য। পাওয়া তো যায়নি এখনো। ম্যাডাম কথাটা শেষ করতে হ্যাঁ। ডেড বডি ছাড়া কিলিং এর বিচার হবে না, বাট
ডেড বডির যদি কোনো একটা খণ্ডিত অংশ যদি পাওয়া যায় এবং সেটা কেমিক্যাল অ্যানালাইসিস DNA টেস্টে যদি সেটা যদি ডিএনএ টেস্টে Exactly. যিনি ভিকটিম ওনার সঙ্গে যদি ম্যাচ করে যায় ওই খণ্ডিত অংশ দিয়ে মার্ডারের বিচার করা যাবে। দেখুন জি। আমার বক্তব্য হলো এভিডেন্স এই মুহূর্তে যেটুকু আসবে হ্যাঁ। ডেড বডি এটাও কিন্তু একটা এভিডেন্স। না এখনো তো যে না, না, অংশ এখন পাওয়া মুশকিল গেছে হলো, দেখেন, এই যে দেহ অংশ সর্বশেষ যে পাওয়া গেছে development, ওটা তো এখনো DNA আমাদের টেস্ট এখান থেকে আসেনি। ডিবি না, একজন ওটা গেলেন একটা না। কেমিক্যাল অ্যানালাইসিস খুরশিদ ভাই, আমরা আমাদের দেখেছি দেখেছি এটা জানারের দেখেন না কিন্তু ডিবি প্রধান তো বললেন না হলেও না না, হতে আমাদের পারে। যে ডিবি প্রধান গেলেন না কলকাতা এবং তিনি এখানে এসে যে পাবলিক অ্যাড্রেস করলেন জি। সেখানে তেনার বক্তব্যটা যদি আপনারা কেয়ারফুলি শুনে থাকেন জি। তাহলে যেই সেফটি ট্যাঙ্ক ভেঙে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে ইনিশিয়ালি এটা ইনভেস্টিগেটিং এজেন্সি এবং জেনারেল পারসেপশন হলো যে এটা ওই যে ভদ্রলোকে যাকে হত্যা করা হয়েছে তারই আনার এবং না। যদি এটা তাই হয় জি, জি, জি। তাহলে আপনি ধরে নিতে পারেন এই হত্যা মামলায় বিচারে আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ 302 এবং সেটা কি আপনার এক্সামিনেশন হ্যাভিং দি রেজাল্ট অফ দি এক্সপার্টস, যেমন ডিএনএ টেস্ট হবে সেখানে বলবে যে হ্যাঁ এই মাংসপিণ্ড ওই মৃত আনোয়ার কি বলে আনোয়ারুল আজিম আনারের, অতএব তখন আর এই মামলা নিয়ে বিচারে আর এমনিতে হলো কি একটা মানুষ যদি ওই মানে মাংসপিণ্ড যদি আনারের না হয় তাহলে যেটা হবে বাংলাদেশে একটা মানুষ আসলে মারা গেছে, তাকে অপহরণ করে নিয়ে গুম করা হয়েছে, এটা একটা যুক্তিসঙ্গত ইয়ার পর্যন্ত ওয়েট করতে হবে ওইটাকে বিশ্বাস করার জন্য। জি, আমাকে আজকে আলোচনা শেষ করতে হবে। আমাদের দুজন প্রবীণ এবং প্রাজ্ঞ দুজন আইনজ্ঞ ছিলেন, তারাই কথা বলেন তিনটা বিষয় নিয়ে। যারা দর্শক এতক্ষণ পর্যন্ত যদি থেকে থাকেন তারা বুঝলেন যে তারা দুজন দুজনের মতো ব্যাখ্যা দিলে এবং তিনটা সেন্সিটিভ ইস্যু ছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বললেন। এবং তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে দুদক কি করছে সেটা দেখার জন্য। তবে একটা সবচেয়ে বড় না কথা- মার্ডার কেসে দুদকের না, করা আপনি তো মার্ডার কেসের কথা বলিনি, আমি বলেছি বেনজির সাহেব এক নম্বর আর ওই যে আইটেমের কথা আজিজ ওই সাহেব মেনশন করেন আজিজ না, ওটা সাহেব বুঝতে হবে আপনাকে। ওটা তো বুঝে ফেলবে, এটা বুঝতে হবে, আমি ওটা তো বুঝে দর্শক ফেলছি। বুঝবে আগার ইঙ্গিতে আকার না ইঙ্গিতে। খোরশেদ ভাই ওই খুব সব ওভার কিছু অ্যালার্ট থাকে তো মনে হচ্ছে এই বোধহয় আবার সরকারের বিরুদ্ধে কিছু বলে ফেলেন আপনি। প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন আরো একবার ধন্যবাদ জানাই, আমাদের সম্মানিত দুজন আলোচককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। জি সবাইকে ধন্যবাদ।